এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আর থাকবো না এই দেশে, যেই দেশের মানুষ বারবার আমাকে ঠকিয়েছে, আমায় অবহেলা করেছে, আমার ক্ষতি করেছে, যাদের জন্য কষ্টে আজও পস্তাচ্ছি। আর থাকবো না এখানে। নীরব কথাগুলো ভাবছিল, তখনই তারেক তাকে ধাক্কা দেয়। এই কি রে, কি ভাবছিস? না না, কিছু না। আচ্ছা তাহলে তুই থাক, আমার একটু চলে যেতে হবে, আসলে কয়েকজন ক্লায়েন্ট এসেছে। আর শোন, কোনো প্রকার টেনশন করবি না, আমি সবসময় তোর পাশে আছি, যে কোনো দরকার আমাকে কল করবি। আর এই নে, এই ফোনটা রাখ, গিয়ে পৌঁছে আমাকে কল দিস। আরে তুই ফোন কিনতে গেলি কেন? এত কথা বলিস না, ফোন ছাড়া কি চলে নাকি? আচ্ছা আমি তাহলে যাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ভালো থাকিস। দুজন দুজনকে জড়িয়ে ধরে তারেক চলে যায়। সময় রাত 12টা। নীরব দাঁড়িয়ে আছে ঢাকা এয়ারপোর্টে। আজকে শীতকালে মাতৃভূমি ছেড়ে এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে সে। তার ফ্লাইট রাত 12:45। তাই সে এখন অপেক্ষা করছে। দেখতে দেখতে 12:30 বেজে যায়। তখনই সবার পাসপোর্ট চেকিং শুরু হয়। এরপর সবাই 12:35 মধ্যে প্লেনে বসে পড়ে। নির্ধারিত সময় 12:45 প্লেনটা মাতৃভূমির মাটি ছেড়ে আকাশে উড়ে যায় তার গন্তব্যের উদ্দেশ্যে। নীরব প্লেনে বসে আছে, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কিন্তু সেটা একমাত্র সে ছাড়া অন্য কেউ দেখতে পাচ্ছিল না। নীরব মনে মনে বলে, কেন বারবার আমি ঠকে যাই? কেন সবাই আমাকে অবহেলা করে? কেন কেউ আমাকে ভালোবাসে না? না, আর কখনো নিজেকে অন্য কারো মায়া জড়াবো না। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নীরব সঙ্গে সঙ্গে পানি মুছে নেয়। আরে আমি কাঁদছি কেন? আমি তো কোনো ভুল করিনি, আমি তো কাউকে ঠকাইনি, কিন্তু তারপর চোখের পানি কেন আমার বাধা মানছে না? নীরব তখন চোখ বন্ধ করে হেলান দিয়ে তার সেই কালো অতীতে ডুব দেয়। চলুন তাহলে আমরাও সেই অতীত থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। 2 বছর আগের কথা। নীরব ছিল তার বাবা মায়ের আদরের ছোট ছেলে। তার বাবা ছিলেন শহরের একজন শীর্ষ ব্যবসায়ী, বলতে গেলে সোনার চামচ নিয়ে জন্মানো। নীরবের বাবারা ছিলেন 2 ভাই। 2 ভাই একসাথে ব্যবসা সামলাতেন। তাদের মধ্যে ভালো বোঝাপড়া থাকার কারণে তারা একই বাড়িতে যৌথভাবে থাকতেন। নীরবের ছোট চাচার একমাত্র মেয়ে ছিল শ্যামা। শ্যামার সাথে নীরবের বেশ ভালো সম্পর্ক ছিল। এই ভালো সম্পর্ক একসময় ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল, কিন্তু সেখানে দুপক্ষের ভালোবাসা সমান ছিল না। নীরব নিজের থেকেও বেশি ভালোবাসত শ্যামাকে। তাদের দিন সুন্দরী কাটছিল, রোজ একসাথে কলেজে যাওয়া আসা, একসাথে ঘুরতে যাওয়া ইত্যাদি। কিন্তু এই ভালো দিনগুলো বেশি দিন টেকে না। নীরব একদিন সাইমার জন্য একটা ব্রেসলেট কিনেছিল। বাড়িতে এসে নীরব যখনই সাইমার রুমে প্রবেশ করে, নীরব সামনের দৃশ্য দেখে থমকে যায়। সাইমাও তার বড় ভাই শুভ অন্তরঙ্গ অবস্থায় শুয়ে আছে। নীরব তখনই রুম থেকে বেরিয়ে এক দৌড়ে তার রুমে চলে আসে। নীরব মাথায় হাত দিয়ে খাটে বসে পড়ে। সে জীবনেও এমন কিছু আশা করেনি। সে রাগে তখন তার রুমের সব কিছু ভাঙতে থাকে। ছোটবেলা থেকে বাবা মা কিছু আনলে সবসময় দামিটা শুভ নিয়ে যেত, তখন সে কিছুই বলতো না। কিন্তু আজ সে তার ভালোবাসার মানুষটাকেই নিয়ে গিয়েছে। নীরব কিছুতে এটা মেনে নিতে পারছিল না। তখনই বাহির থেকে চেঁচামেচির শব্দে নীরব তখন দরজা খুললে তখনই শুভ বলে, দেখলে বাবা, আমি বললাম না, দেখো রাগে এমন রুমের সব ভাঙচুর শুরু করেছে। আমাকে কি ব্যাপারটা বুঝিয়ে বলবি, কি হয়েছে? বাবা, তুমি কালকে আমাদের দুজনের জন্য যে ঘড়িগুলো এনেছিলে, সেখান থেকে আমি দামিটা নিয়ে যাওয়ায় নীরব আমাকে মারা শুরু করে। আর তখন সাইমা নীরবকে সরিয়ে একটি থাপ্পড় দিলে নীরব তখন সাইমাকে রুমে নিয়ে তার সাথে জোরাজোরি শুরু করে। ঠিক তখনই আমি রুমে সাইমাকে বাঁচাই, তাই নীরব রেগে ও রুমে এসে ভাঙচুর শুরু করে। শুভর কথাগুলো শুনে নীরব থমকে যায়। নীরব এসব কিছু কল্পনাতেও আশা করেনি। তখনই নীরবের বাবা এসে নীরবের গালে থাপ্পড় দিয়ে তাকে ধাক্কা দিয়ে রেগে বলেন, তোকে আমরা এগুলো শিক্ষা দিয়েছি? বাবা বিশ্বাস করো, আমি কিছু করিনি। ভাইয়া মিথ্যা কথা বলছে। তুই এমন কাজ করলি নীরব? আমরা তোকে এই শিক্ষা দিয়েছি? আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। এমন একটা কাজ করার আগে তোর একবারও মনে হলো না আমাদের কথা? আমার নিরীহ মেয়েটার সাথে এমন জঘন্য কাজ করতে তোর একটু বাদলো না? তোমরা কেউ আমাকে বিশ্বাস করছো না? আমি সত্যি কিছু করিনি। ভাইয়া আর সাইমা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু নীরবের কথায় কেউ কর্ণপাত করে না। তাদের চোখে তখন কেবলই রাগ আর ঘৃণা।
আর কোনো কথা নয়, এর একমাত্র শাস্তি পুলিশ। হ্যাঁ, শাস্তি হওয়া উচিত। এমন ছেলেকে বাড়িতে রাখা যায় না। যে ছেলে বোনের দিকে নজর দিতে পারে সে যে সুযোগ পেলে অন্য কিছু করবে না সেটা কে জানে। সবার সম্মিলিত সিদ্ধান্তে নীরবকে পুলিশে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নীরব তখনও সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই তার কথা শুনতে রাজি হয় না। তারপর পুলিশ আসলে নীরব আর কিছু বলে না, চুপচাপ পুলিশের সাথে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই নীরব তার ভাইকে বলে, ভাইয়া, তুমি নিশ্চয়ই আজ অনেক খুশি। তুমি খুশি, এটাই আমার জন্য যথেষ্ট। আর সায়মা, তুমি না আজকে সত্যি আমাকে আমার ভুলটা ধরিয়ে দিলে। তোমাকে অনেক ধন্যবাদ। একদিন নিশ্চয়ই তোমাদের পাপের ফল তোমরা ভাবে মনে রেখো। নীরব তখন তাকে কিছু আর বলতে না দিয়ে তাকে নিয়ে চলে যায়। তারপর তাকে আদালতে তোলা হয় এবং তাকে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই 18 মাসে তার পরিবারের কেউ তার সাথে দেখা করতে যায়নি, এমনকি তার খবরও রাখেনি। তাই নীরবের মনে তার বাবা মায়ের জন্য যেটুকু ভালোবাসা আর টান ছিল সেটাও শেষ হয়েছে। গত 1 সপ্তাহ আগে নীরব জেল থেকে বেরোয়। নীরব জেলে থাকতে সে তার লক্ষ্য নির্ধারণ করে রেখেছিল। তারপর নীরব তার প্রাণপ্রিয় বন্ধু তারিকের সহযোগিতায় ইমার্জেন্সি পাসপোর্ট রেডি করে। নীরব তার নামে একটা পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল, সেটার ব্যাপারে কেউ জানে না। সেটার সব টাকা শেষ করে নীরব এখন প্লেনে বসে আছে। নীরবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে মনে মনে বলে, আমি কি এতটাই খারাপ ছিলাম যে আমার সাথে দেখা করা দূরে থাক, আমার খোঁজ খবর কেউ নিল না? বেঁচে আছি নাকি মরে গেছি? না, আমাকে অনেক বড় হতে হবে। সে অহংকারীদের দেখিয়ে দিতে হবে তারা কত বড় ভুল করেছে। তখন সময় রাত প্রায় 2টা। প্লেনের সকল যাত্রীরা গভীর ঘুমে মগ্ন। নীরবও তখন কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। তারপর সকালে উঠে নাস্তা করে সময়গুলো কাটাতে সবারই অনেক বিরক্ত লাগছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ 16 ঘন্টা 48 মিনিট পর প্লেন তার গন্তব্যে পৌঁছায়। প্লেন থেকে নেমে নীরব যখন আমেরিকার এয়ারপোর্টের বাইরে আসে, তখন ভোরের আলো সবে মাত্র ফুটেছে। নতুন একটা দেশের আলো বাতাস তার চোখে মুখে এক নতুন উদ্দীপনা নিয়ে আসে। দীর্ঘ যাত্রা শেষে তার শরীর ক্লান্ত, কিন্তু মন এক দৃঢ় প্রতিজ্ঞায় ভরপুর। চারপাশের অচেনা মুখ আর নতুন পরিবেশ সবকিছু মিলেমিশে এক নতুন জীবনের ইঙ্গিত দিচ্ছে। নীরব গভীর শ্বাস নেয়, যেন এই নতুন বাতাস তার ভেতরের সব পুরনো কষ্ট দূর করে দিচ্ছে। তার মনে তখন কেবল একটাই চিন্তা, এই অচেনা মাটিতে নিজেকে প্রমাণ করতে হবে। নীরব মনে মনে বলে, এই দেশেই আমি আমার নতুন পরিচয় তৈরি করব। এখানে কেউ আমাকে চেনে না, আমার অতীত জানে না। এটাই আমার সুযোগ নিজেকে নতুন করে গড়ে তোলার। এয়ারপোর্ট থেকে বের হয়ে নীরব একটা ট্যাক্সিতে ওঠে। তার হাতে কিছু ঠিকানা ছিল, তার প্রাণের বন্ধু তারেকের দেওয়া কিছু পরিচিত মানুষের নম্বর আর থাকার জায়গার খোঁজ। তারেক, যে নিজেও 1 বছর আগে আমেরিকায় এসেছিল, নীরবের জন্য আগে থেকে একটা ছোট রুমের ব্যবস্থা করে রেখেছিল। ট্যাক্সি যখন শহরের ভেতরের দিকে যাচ্ছিল, নীরব বাইরের দৃশ্য দেখছিল। উঁচু উঁচু দালান, ব্যস্ত রাস্তা আর মানুষজনের ছোটাছুটি সবকিছুই তার কাছে নতুন। এই শহরে টিকে থাকতে হলে তাকে অনেক পরিশ্রম করতে হবে, তা সে বুঝতে পারছিল। ট্যাক্সি একটা ছোট গলির মুখে থামে। নীরব ট্যাক্সি থেকে নেমে দেখে একটা পুরনো দালানের দোতলায় তার জন্য একটা রুম ঠিক করা হয়েছে। রুমটা ছোট হলেও পরিপাটি ছিল। নীরব মনে মনে বলে, এখান থেকে শুরু হবে আমার নতুন যাত্রা। রুমের চাবি নিয়ে নীরব ভেতরে প্রবেশ করে। ছোট্ট একটা বিছানা, একটা টেবিল আর একটা চেয়ার, সামান্য কিছু জিনিসপত্র রেখে নীরব নিজেকে সতেজ করে নেয়। গোসল করে এসে সে প্রথমেই তারেকের দেওয়া ফোন নম্বরগুলোতে কল দিতে শুরু করে। স্কুল জীবন থেকে নীরব টপার ছিল, তাই ইংরেজি ভাষা তার ভালোই জানা ছিল। এটা তাকে অন্যদের সাথে যোগাযোগ করতে কিছুটা সুবিধা দিচ্ছিল। তবে এই বিশাল শহরে কাজ জোগাড় করা সহজ ছিল না। 2 দিন কেটে যায় শুধু কাজ খোঁজার পেছনে। নীরব প্রতিদিন বিভিন্ন দোকানে, রেস্টুরেন্টে গিয়ে কাজ চায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাকে ফিরিয়ে দেওয়া হয়। তার সঞ্চয় দ্রুত কমে আসছিল, যা তাকে আরও চিন্তিত করে তোলে। 3য় দিনে যখন সে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, তখনই একটা ছোট মুদি দোকানের সামনে হেল্প ওয়ান্টেড সাইনবোর্ড দেখে। নীরব আর দেরি না করে দোকানে প্রবেশ করে। আপনাদের বোঝার সুবিধার্থে এখন থেকে ইংরেজি ভাষাকে বাংলায় রূপান্তর করা হলো। আমি কাজের জন্য এসেছি, আপনাদের এখানে লোক লাগবে দেখলাম। কি কাজ জানো? আর তুমি তো দেখছি নতুন এসেছো, কিন্তু বেশ ভালো ইংরেজি বলো। আমি খুব পরিশ্রমী, আপনারা যে কোনো কাজ দিলে আমি মন দিয়ে করব। দোকান মালিক কিছুক্ষণ নীরবের দিকে তাকিয়ে থাকে। হয়তো নীরবের চোখে সে এক অনাবিল জেদ দেখতে পায়।
সাথে তার আত্মবিশ্বাসী ইংরেজিও তাকে প্রভাবিত করে, কারণ এখানে অন্য দেশ থেকে যারা আসে সবাই ঠিক করে ইংরেজিতে কথা বলতে পারে না, কিন্তু নীরব তাদের থেকে ভিন্ন। দোকান মালিক বলে, ঠিক আছে, কাল থেকে তুমি সকাল 7টায় চলে আসবে। প্রথমে তোমাকে দোকান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হবে, দিনে 4 ঘন্টা কাজ, আর বেতন খুব সামান্য। যদি ভালো কাজ করতে পারো তাহলে ধীরে ধীরে অন্য কাজও দেব। জি, আমি পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নীরব সেদিন রাতে আনন্দের সাথে ঘুমায়। অবশেষে সে একটা কাজ পেয়েছে, যদিও সামান্য বেতনের। এই কাজ দিয়ে তার নতুন জীবনের শুরু। প্রতিদিন সকাল 7টায় নীরব দোকান আসতো। দোকানের মেঝে পরিষ্কার করা, জিনিসপত্র গোছানো, গ্রাহকদের টুকটাক সাহায্য করা, এই ছিল তার কাজ। সে সবসময় চেষ্টা করত নিজের সেরাটা দিতে। দোকান মালিক নীরবের সততা আর কঠোর পরিশ্রমে মুগ্ধ হয়। 3 মাস পর নীরব এখন দোকানের প্রায় সব কাজই শিখে ফেলেছে। সে এখন গ্রাহকদের সাথে সাবলীলভাবে কথা বলতে পারে। তার ভাষাগত দক্ষতাও আরও বেড়েছে। একদিন দোকান মালিক তাকে ডেকে বলে, নীরব, আমি তোমার কাজে খুব খুশি। তুমি খুব পরিশ্রমী এবং সৎ। আমি চাই তুমি এখন থেকে ক্যাশেও বসো, আর তোমার বেতনও বাড়ানো হবে। অনেক ধন্যবাদ স্যার, আমি আমার সেরাটা দেব। নীরবের মনে তখন এক নতুন আশার আলো জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার পরিশ্রম ফল দিতে শুরু করেছে। তার অতীতের কষ্টগুলো যেন কিছুটা ফিকে হতে শুরু করে। তবে তার মনের গভীরে এখনও এক অদম্য জেদ লুকিয়ে আছে। সেই অহংকারী মানুষদের দেখিয়ে দেওয়ার জেদ, যারা তাকে ভুল বুঝেছিল, অবহেলা করেছিল। নীরবের এই নতুন জীবন তাকে কোন পথে নিয়ে যাবে? তার পরিশ্রম কি তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারবে? তার জীবনে কি নতুন কোনো পরিবর্তন আসবে? পরের দিন সকাল 7টায় নীরব ঠিক সময়ে দোকানে হাজির হয়। দোকান মালিক তাকে দেখে মৃদু হাসে। নীরবকে প্রথমেই দোকানের সামনের অংশ পরিষ্কার করতে বলা হয়। ঝাড়ু হাতে নিয়ে নীরব মন দিয়ে কাজ শুরু করে। মেঝেতে জমে থাকা ধুলোবালি, দোকানের কোণে জমে থাকা ময়লা, সবকিছু সে নিখুঁতভাবে পরিষ্কার করে। তার মনে তখন একটাই চিন্তা, এই কাজটা তাকে মন দিয়ে করতে হবে, কোনো ভুল করা যাবে না। বাহ, তুমি তো ভালো কাজ করো। ধন্যবাদ স্যার। প্রথম দিনটা নীরবের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সারাদিন দাঁড়িয়ে কাজ করা, ভারী জিনিসপত্র ওঠানো নামানো, আর গ্রাহকদের সাথে টুকটাক কথা বলা, সবকিছু মিলিয়ে সে বেশ ক্লান্ত হয়ে পড়ে। তবে তার মনে কোনো অভিযোগ ছিল না। এই কাজটাই তার নতুন জীবনের সিঁড়ি। দিনের শেষে যখন দোকান বন্ধ হয়, নীরব তখন ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে ফেরে। আজ অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু ভালো লাগছে। অন্তত কিছু একটা তো করতে পারছি। এভাবেই নীরবের দিনগুলো কাটতে থাকে। প্রতিদিন সকাল 7টায় দোকানে আসা, নিজের কাজ মন দিয়ে করা, আর নতুন নতুন জিনিস শেখা। সে খুব দ্রুতই দোকানের সব কাজ শিখে ফেলে। কোন জিনিস কোথায় রাখা আছে, কোন পণ্যের দাম কত, গ্রাহকদের সাথে কিভাবে কথা বলতে হয়, সব কিছু সে খুব মনোযোগ দিয়ে রপ্ত করে। তার পরিশ্রম আর শেখার আগ্রহ দেখে দোকান মালিক আরও মুগ্ধ হন। 1 মাস পর নীরব এখন শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজই করে না, সে এখন গ্রাহকদের পণ্য খুঁজে দিতে সাহায্য করে, এমনকি ছোটোখাটো হিসাবও রাখতে পারে। তার ইংরেজি বলার দক্ষতাও দিন দিন বাড়ছিল, কারণ সে প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে কথা বলছিল। একদিন দুপুরে যখন দোকানের ভিড় কম ছিল, তখন দোকান মালিক নীরবের কাছে আসেন। নীরব, তুমি খুব দ্রুত কাজ শিখছো। আমি তোমাকে নিয়ে খুশি। তোমার বেতন বাড়ানো হবে, আর এখন থেকে তুমি আরও বেশি সময় কাজ করবে, দিনে 8 ঘন্টা। অসংখ্য ধন্যবাদ স্যার, আমি আর মন দিয়ে কাজ করব। নীরবের মনে তখন এক নতুন আশা আর উদ্দীপনা। এই সামান্য বেতন বৃদ্ধিও তার কাছে অনেক বড় কিছু ছিল। সে বুঝতে পারছিল তার স্বপ্ন পূরণের পথে সে এক ধাপ এগিয়ে যাচ্ছে। তার অতীতের কষ্টগুলো তাকে আরও বেশি করে পরিশ্রম করতে উৎসাহিত করছিল। সে জানত এই সামান্য শুরু থেকে তাকে অনেক দূর যেতে হবে। নীরবের জীবন এখন এক নতুন ছন্দে বাঁধা। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম, আর রাতে নিজের রুমে ফিরে ভবিষ্যতের স্বপ্ন দেখা। সে জানত এই দেশে তাকে নিজের সম্মান ফিরিয়ে আনতে হবে। যারা তাকে ভুল বুঝেছিল তাদের দেখিয়ে দিতে হবে যে নীরব হেরে যাওয়ার জন্য জন্মায়নি। সেদিন রাতে নীরব তার রুমে বসেছিল। সারাদিনের ক্লান্তির পরও তার চোখে ঘুম ছিল না। মনের গভীরে জমে থাকা কালো অতীতটা আবারও মাথা ছাড়া দিয়ে উঠছিল। শুভ আর সাইমার প্রতারণা, পরিবারের অবিশ্বাস আর কারাগারের 18টি মাস, সবকিছু ছবির মতো তার চোখের সামনে ভাসছিল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নীরবের বুক চিরে। না না, এভাবে ব্যাংকে পড়লে চলবে না। আমি এখানে পালিয়ে আসিনি, আমাকে প্রমাণ করতে হবে আমি কি।
তার মনে পড়ে তার স্বপ্নগুলোর কথা। সে সবসময় ভালো ছাত্র ছিল, পড়াশোনা তার কাছে ছিল প্যাশনের মতন। জেলে যাওয়ার কারণে তার এইচএসসি পরীক্ষাটা দেওয়া হয়নি। এই শূন্যতাটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই নতুন দেশে একটা সম্মানজনক জীবন করতে হলে শুধু সামান্য দোকানের কাজ করে হবে না, পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। আমাকে পড়াশোনা আবার শুরু করতে হবে। একটা ভালো ডিগ্রি না থাকলে এখানে নিজেকে প্রতিষ্ঠা করা কঠিন। কিন্তু কিভাবে? আমি তো এইচএসসি পরীক্ষাটা দিতে পারিনি। এই প্রশ্নটা তাকে ভাবিয়ে তোলে। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে গেলে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র প্রয়োজন। নীরব তখন ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করে। তখন অনেক খোঁজাখুঁজি করার পর সে জানতে পারে এখানে কিছু কমিউনিটি কলেজ আছে যেখানে নির্দিষ্ট কিছু কোর্স শেষ করে ভালো ফল করলে অথবা কিছু বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া যায়। একে বলে জিইডি, যা হচ্ছে জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট পরীক্ষা। এই পরীক্ষা মূলত এইচএসসি বা হাই স্কুলের সমমানের। এটাই তো উপায়, আমাকে এই পরীক্ষাটা দিতে হবে। সে আরও জানতে পারে এই পরীক্ষাগুলোর প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন কোচিং সেন্টার এবং অনলাইন রিসোর্স রয়েছে। কিছু কিছু কমিউনিটি কলেজে পরীক্ষার জন্য বিশেষ ক্লাসও করানো হয়। নীরব পরদিনই তার বন্ধু তারেককে ফোন করে। তারেক, আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। দারুণ খবর, কিন্তু কি হবে? তুই তো এইচএসসি পরীক্ষা দিসনি। আমি জেনেছি এখানে জিইডি পরীক্ষা বলে কিছু আছে, এর মাধ্যমে নাকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। তুই কি এ ব্যাপারে কিছু জানিস? হ্যাঁ, আমি শুনেছি অনেকেই এই পরীক্ষা দিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এটা খুবই ভালো একটা উপায়। তুই চাইলে আমি খোঁজ নিতে পারি কোথায় এর প্রস্তুতি নেওয়া যায় বা পরীক্ষাটা কোথায় হয়। প্লিজ তারেক, তুই একটু খোঁজ নিয়ে দেখ। আমার এখন এটাই একমাত্র লক্ষ্য। তারিকের সহযোগিতার আশ্বাস পেয়ে নীরবের মনে নতুন করে আশার সঞ্চার হয়। সে বুঝতে পারে তার এই সংগ্রাম একা নয়, তার পাশে এখন অনেক মানুষ আছে, অনেক না হলেও কিছু মানুষ আছে। এবার তার পথটা হয়তো আরও কঠিন হবে, কারণ দিনের বেলায় কাজ করে রাতে পড়াশোনা করতে হবে। কিন্তু নীরবের জেদ ছিল অদম্য। সে যে কোনো মূল্যে তার স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর ছিল। নীরব সেদিন রাতে তারিকের সাথে কথা বলার পর আরও গভীরে ভাবতে শুরু করে। তার বর্তমান দোকানের কাজটা দিনের বেশিরভাগ সময় নিয়ে নেয়। সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত কাজ। তারপর ক্লান্ত শরীর নিয়ে পড়াশোনা করা প্রায় অসম্ভব। তার এইচএসসি সমমানের পরীক্ষা এবং তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রচুর সময় এবং মনোযোগের প্রয়োজন। এই কাজটা করে তো পড়াশোনা চালানো যাবে না। দিনের বেলায় কাজ, রাতে ক্লান্ত হয়ে বই নিয়ে বসলে কিছুই মাথা ঢুকবে না। আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। সে তখন তারেকের কাছ থেকে পাওয়া অন্যান্য পরিচিতদের কথা ভাবে, যারা আমেরিকার বিভিন্ন ধরনের কাজ করে। অনেকে পার্ট টাইম জব করে, পড়াশোনা চালায়। নীরব বুঝতে পারে তারও এমন একটা কাজ দরকার যা তাকে পড়াশোনার জন্য সময় দেবে। আমাকে পার্ট টাইম জব খুঁজতে হবে, এমন কাজ যা আমি আমার পড়াশোনার সময়ের সাথে মানিয়ে নিতে পারবো। হয়তো রাতের শিফটে বা ছুটির দিনে বেশি সময় দিয়ে। পরদিন সকালে দোকানে গিয়ে নীরবের মনটা কেমন যেন অস্থির লাগছিল। সে তার দোকান মালিকের কাছে গিয়ে কথা বলার সিদ্ধান্ত নেয়। স্যার, আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো নীরব, কোনো সমস্যা? স্যার, আমি এখানে পড়াশোনা করতে এসেছি। আমার এইচএসসি পরীক্ষাটা দেওয়া হয়নি। আমি সেটা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। কিন্তু আপনার দোকানে যে সময় কাজ করি তাতে আমার পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছি না। দোকান মালিক নীরবের কথা মনোযোগ দিয়ে শোনেন। তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি কিছুটা হতাশ, কারণ নীরব একজন ভালো কর্মী ছিল। আমি বুঝতে পারছি নীরব, তোমার স্বপ্নটা বড়, কিন্তু তুমি চলে গেলে আমার তো সমস্যা হবে। স্যার, আমি আপনাকে সমস্যায় ফেলতে চাই না। আমি যদি এমন কোনো কাজ পাই যা পার্ট টাইম, তাহলে আমি সেটা করতে চাই। আমি এই কাজটা ছাড়তে চাই না, কিন্তু আমার পড়াশোনা খুব জরুরি। দোকান মালিক কিছুক্ষণ নীরব থাকেন, তারপর বলেন, ঠিক আছে, তুমি কাজ খুঁজতে থাকো। যদি কোনো পার্ট টাইম কাজ পাও তাহলে আমাকে জানিও, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তবে যতদিন না পাচ্ছ তুমি এখানেই কাজ করতে পারো। অসংখ্য ধন্যবাদ স্যার। দোকান মালিকের এই সহানুভূতি নীরবের মনে এক নতুন শক্তি যোগায়। সে বুঝতে পারে ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে। এরপর থেকে নীরব দিনের বেলায় দোকানে কাজ করার পাশাপাশি তারেকের সাহায্যে এবং অনলাইনে পার্ট টাইম কাজের খোঁজ শুরু করে। তার লক্ষ্য ছিল এমন একটা কাজ খুঁজে বের করা যা তাকে তার পড়াশোনার স্বপ্ন পূরণে সাহায্য করবে।
পার্ট টাইম জবের খোঁজে নীরবের দিনগুলো বেশ কঠিন হয়ে ওঠে। দিনের বেলায় দোকানের কাজ শেষ করে সে ক্লান্ত শরীর নিয়ে বিভিন্ন জায়গায় যেত। রেস্টুরেন্টে, কফি শপে, লাইব্রেরিতে, যেখানে পার্ট টাইম কাজের বিজ্ঞাপন দেখত সেখানেই চেষ্টা করত। কিন্তু বেশিরভাগ সময়ই তাকে নিরাশ হয়ে ফিরতে হতো। অনেকে তার পূর্ব অভিজ্ঞতার অভাব দেখে ফিরিয়ে দিত, আবার অনেকে রাতের শিফটে কাজের জন্য তাকে খুব বেশি পছন্দ করতো না। তার সঞ্চয় দ্রুত ফুরিয়ে আসছিল, যা তাকে আরও বেশি মানসিক চাপে ফেলছিল। মনে হচ্ছে পার্ট টাইম জবটা পাওয়াটা এখানকার ফুল টাইম জবের চেয়েও কঠিন, কিন্তু হাল ছাড়া যাবে না, আমাকে পারতেই হবে। তারেকও নীরবের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিল। রাতে তারেকের সাথে ফোনে কথা বলতে গিয়ে নীরব তার হতাশার কথা জানাতো। তারেক তাকে সাহস দিয়ে বলতো, আমেরিকায় ধৈর্য না থাকলে কিছু হয় না, লেগে থাক। এভাবে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। নীরব প্রতিদিনের মতন সেদিনও কাজ শেষে একটা ফাস্টফুড দোকানের সামনে হেল্প ওয়ান্টেড নাইট শিফট বিজ্ঞাপন দেখে। বিজ্ঞাপনে লেখা ছিল বেতন কম, কিন্তু কাজের সময় কম। নীরব কিছুটা দ্বিধা নিয়ে ভেতরে ঢোকে। আমি এই নাইট শিফটের কাজের জন্য এসেছি। ম্যানেজার নীরবের দিকে একবার তাকিয়ে তার জীবন বৃত্তান্ত দেখতে চান। নীরব জানায় তার কাছে কোনো স্থানীয় অভিজ্ঞতা নেই, কিন্তু সে অত্যন্ত পরিশ্রমী এবং দ্রুত শিখতে পারে। তার ইংরেজি ভাষার দক্ষতা ম্যানেজারকে কিছুটা প্রভাবিত করে। ঠিক আছে, আজ সন্ধ্যা 7টায় আসবে। প্রথমে তোমাকে কিচেনে ডিশ ওয়াশিং আর পরিষ্কারের কাজ করতে আমি হবে। অবশ্যই আসবো দিনে স্যার, 4 ঘন্টা কাজ। অসংখ্য ধন্যবাদ। বেতন ঘন্টায় এই $10। খবরটা পেয়ে যদি নীরবের কাজ চোখে ভালো জল হয় এসে যায়। পরে আরো দীর্ঘ সুযোগ দেওয়া অপেক্ষার হবে। পর সে অবশেষে একটা পার্ট টাইম কাজ পেয়েছে। যদিও কাজটা খুবই সামান্য আর বেতনও কম, কিন্তু তার কাছে এটাই ছিল স্বপ্ন পূরণের প্রথম ধাপ। সে দ্রুত তার বর্তমান দোকান মালিককে ফোন করে তার নতুন কাজের কথা জানায়। দোকান মালিক কিছুটা মন খারাপ করলেও নীরবের স্বপ্ন পূরণের জন্য তাকে শুভকামনা জানান। সেই রাত থেকে নীরবের নতুন রুটিন শুরু হয়। দিনের বেলায় সে জিডি পরীক্ষার জন্য পড়াশোনা করত, আর সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত ফাস্টফুড দোকানে কাজ করত। ক্লান্তিতে শরীর ভেঙে আসতো, কিন্তু তার মনে ছিল এক অদম্য জেদ। এই কষ্টগুলো তার অতীতের অপমানকে ভুলিয়ে দিচ্ছিল আর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাচ্ছিল। নীরবের লক্ষ্য ছিল পরিষ্কার, পড়াশোনা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করা। নীরব তার নতুন পার্ট টাইম কাজ শুরু করে। সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত ফাস্টফুড দোকানে কাজ করে সে। দিনের বাকি সময়টা সে জিইডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। এই নতুন রুটিন বেশ কঠিন, কিন্তু নীরবের অদম্য জেদ তাকে এগিয়ে নিয়ে যায়। সে জানতো এই কষ্টই একদিন তাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। কয়েক সপ্তাহ পেরিয়ে যায়। নীরব ধীরে ধীরে তার পার্ট টাইম জবে অভ্যস্ত হয়ে ওঠে। সে টাকা জমানো শুরু করে, কিন্তু জিইডি কোর্স করার জন্য যে পরিমাণ টাকা দরকার তা জমানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। কোর্স ভর্তির শেষ তারিখ ঘনিয়ে আসছিল আর নীরবকে দুশ্চিন্তা গ্রাস করে। এত পরিশ্রম করছি, কিন্তু তারপরও টাকার অঙ্কটা নাগালের বাইরে। এখন কি করব? সময় তো শেষ হয়ে আসছে। আর কোনো উপায় না দেখে নীরব তার প্রাণের বন্ধু তারেকের কাছে সাহায্যের জন্য ফোন করে। তারেকের কাছে সাহায্য চাওয়া তার জন্য খুব কঠিন ছিল, কারণ সে কারো কাছে হাত পাততে চায়নি। হ্যালো তারেক, কেমন আছিস? আরে নীরব, আমি ভালো আছি। তুই কেমন আছিস? কাজ কেমন চলছে? হ্যাঁ, কাজ চলছে। আসলে আসলে আমি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। কি হয়েছে নীরব? কোনো সমস্যা? সরাসরি বল। আসলে তারেক, জিইডি কোর্সে ভর্তি হওয়ার সময় প্রায় শেষ, কিন্তু আমার কাছে কোর্সে ভর্তি হওয়ার মতো টাকা নেই। আমি বুঝতে পারছি না কি করব। আরে তুই এভাবে বলছিস কেন? তোর টাকা লাগবে, তুই আমাকে সরাসরি বলবি। তুই আমার প্রাণের বন্ধু। যখন আমার খারাপ সময় ছিল তুই আমাকে কত সাহায্য করেছিস। আমার জীবনের কত কঠিন মুহূর্তে তুই পাশে ছিলি। আর এখন তোর খারাপ সময় আমি কি তোকে সাহায্য করব না? আমি কি তোর বন্ধু নই? তারেক, তুই আমার জন্য যা করছিস তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তোর এই উপকার আমি কোনোদিনও বলবো না। ধুর পাগল, উপকারের কি আছে এতে? আমরা বন্ধু, আর বন্ধুরা একে অপরের পাশে থাকবে, এটাই স্বাভাবিক। তুই চিন্তা করিস না। কত টাকা লাগবে তোর? আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। তারেক, সত্যি তুই না থাকলে আমার কি হতো জানি না। এইটুকু টাকা জোগাড় করতে গিয়ে আমার দিনরাত এক হয়ে যাচ্ছিল। আরে বাদ দে এসব, তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা কর। তোর স্বপ্ন পূরণ হওয়াই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের। তুই কবে যাবি ভর্তি হতে? আমি টাকা এখনই তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। কোনো চিন্তা করবি না, শুধু তোর ঠিকানাটা দে। কাল সকালে যাব, ঠিকানা মেসেজ করে দিচ্ছি। তুই সত্যি আমার দেবদূত রে। তারেকের এই কথাগুলো নীরবের মনে এক নতুন আশা ও শক্তি যোগায়। সে বুঝতে পারে এই কঠিন সময় তারেকই একমাত্র মানুষ যে তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করছে।
নীরবের মনে জমে থাকা সব হতাশা যেন মুহূর্তেই দূর হয়ে যায়। সে নতুন উদ্যমে তার পড়াশোনা আর কাজের দিকে মনোযোগ দেয়। তার লক্ষ্য এখন আরও স্পষ্ট। তারেককে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। তারেক তার কথা রেখেছিল। সেদিন সকালে নীরবের ব্যাংক অ্যাকাউন্টে জিইডি কোর্সে ভর্তি হওয়ার টাকা চলে আসে। তারেকের প্রতি কৃতজ্ঞতায় নীরবের মন ভরে ওঠে। সে আর দেরি না করে দ্রুত সংশ্লিষ্ট কলেজে গিয়ে জিইডি কোর্সে ভর্তি হয়ে আসে। নতুন বইপত্র আর ভর্তির রসিদ হাতে নিয়ে তার মনে এক নতুন আশার আলো জ্বলে ওঠে। অবশেষে সে তার পড়াশোনার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে গেল। নীরব মনে মনে বলে, এবার আমাকে প্রমাণ করতে হবে। তারেকের বিশ্বাস আর আমার নিজের স্বপ্ন দুটোই আমাকে পূরণ করতে হবে। প্রথম ক্লাসের দিন নীরবের মনে এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল। নতুন পরিবেশ, নতুন বই আর নতুন সহপাঠী, সবকিছু মিলিয়ে এক মিশ্র অনুভূতি। ক্লাসে ঢুকে নীরব একটা খালি জায়গায় গিয়ে বসে। ধীরে ধীরে ক্লাস ভর্তি হতে থাকে। হঠাৎ তার চোখ আটকে যায় একটা মেয়ের দিকে। মেয়েটা ক্লাসের পেছনের দিকে একটা চেয়ারে বসেছিল। তার মুখমণ্ডলে শান্ত একটা আভা আর চোখে এক ধরনের গভীরতা যা নীরবকে মুগ্ধ করে। দর্শক, কি মনে হচ্ছে, কে এই মেয়ে? হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই ধরেছেন, এই মেয়েটাই হচ্ছে আজকের গল্পের নায়িকা, অনন্যা। শিক্ষক ক্লাসে প্রবেশ করে সবাইকে স্বাগত জানানোর পর একে অপরের সাথে পরিচিত হতে বলেন। নীরব তখন পাশে বসা এক ছেলের সাথে কথা বলছিল। এমন সময় তার চোখ আবার অনন্যার দিকে যায়। অনন্যা তখন তার নাম বলছিল। আমি অনন্যা। নীরব অনন্যার দিকে তাকিয়ে মৃদু হাসে। ক্লাস শেষ হওয়ার পর নীরব ব্যাগ গুছিয়ে বের হওয়ার সময় দেখে অনন্যাও তার পাশেই দাঁড়িয়ে আছে। নীরব তখন কিছুটা ইতস্তত করে অনন্যার সাথে কথা বলার সুযোগটা কাজে লাগায়। হ্যালো, আপনি অনন্যা তাই না? আমি নীরব। হ্যাঁ, আমি অনন্যা। আর আপনি নীরব তাই না? হ্যাঁ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আপনিও কি এইচএসসি পরীক্ষা দিতে পারেননি, তাই এই কোর্সটা করছেন? না, আমি পরীক্ষা দিয়েছি। তাহলে এই কোর্সটা কেন করছেন? নতুন কিছু শেখার জন্য? ঠিক ধরেছেন, আসলে আমি নতুন কিছু শিখতে ভালোবাসি। আর আমার মনে হলো এই কোর্সটা করলে আমার জ্ঞানের পরিধি আরও বাড়বে। তাছাড়া আমেরিকান শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও একটা ধারণা পাবো। আর আপনি কেন করছেন? আমি আসলে আমার এইচএসসি পরীক্ষাটা দিতে পারিনি, তাই এই কোর্সটা করছি, যাতে পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি। ও, আমি বুঝতে পারছি, কিন্তু আপনার ইংরেজি তো বেশ ভালো। আপনি তো খুব দ্রুতই মানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ, আমি চেষ্টা করছি। আচ্ছা, আপনি এইচএসসি পরীক্ষা দিতে পারেননি কেন? অনন্যার কথায় নীরব চুপ হয়ে যায়। নীরবকে চুপ দেখে অনন্যা আবার বলে, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করি ক্লাসে আমাদের আবার কথা হবে। এই হালকা কথোপকথনের মাধ্যমেই নীরব আর অনন্যার প্রথম পরিচয় হয়। নীরবের মনে এক নতুন ভালো লাগা কাজ করে। অনন্যার বুদ্ধিমত্তার সরলতা তাকে মুগ্ধ করে। সে বুঝতে পারে তার এই নতুন জীবন শুধু সংগ্রাম আর কষ্টের নয়, এর মধ্যেও এমন সুন্দর মুহূর্ত আসতে পারে। প্রথম ক্লাসের পর সেদিন রাতে নীরবের চোখে আর ঘুম আসছিল না। বারবার তার চোখে ভেসে উঠছিল অনন্যার হাসি মাখা মুখটা, তার বুদ্ধিমত্তা আর সহজ সরল চাহনি। নীরবের মনে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল, যা সে অনেকদিন পর অনুভব করছিল। কিন্তু মুহূর্তেই তার মনের গভীরে জমে থাকা পুরনো ক্ষতগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। সাইমার বিশ্বাসঘাতকতা আর তার জীবনে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতাগুলো তাকে সতর্ক করে তোলে। না না, আমি এখানে এসবের জন্য আসিনি। আমি এসেছি নিজের কেরিয়ার গড়তে, নিজের সম্মান ফিরে পেতে। আর কোনো মেয়ের মায়ে পড়া চলবে না। সবাই ছলনাময়ী, সবাই কেবল সুযোগ খোঁজে। আমাকে আর ঠকানো যাবে না। সে বালিশে মুখ গুজে বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করে। তার মনে পড়ে তার বাবা মায়ের অবহেলা, চাচার রাগান্বিত মুখ আর চাচির কটু কথাগুলো। এই মানুষগুলোই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। এই কষ্ট থেকেই তার এই দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে ভালোবাসায় কেবলই কষ্ট আর প্রতারণা। সে প্রতিজ্ঞা করে আর কখনো দুর্বল হবে না। তার সমস্ত মনোযোগ এখন শুধু পড়াশোনা আর নিজের ভবিষ্যৎ গড়ার দিকে। অরণ্যা যতই ভালো হোক, আমাকে ভুলে থাকতে হবে। আবেগপ্রবণ হওয়া যাবে না। আমার লক্ষ্য অনেক বড়। এই আমেরিকায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সেসব অহংকারী মানুষদের দেখে দিতে হবে তারা কী ভুল করেছে, তাদের প্রাপ্য ফল তারা পাবে। তবে আমাকে আরও শক্তিশালী হতে হবে। গভীর রাতে নীরবের ঘুম আসে।
পরদিন সকালে সে নতুন উদ্যম নিয়ে কাজে লেগে পড়ে। তার দিনের বেলায় জিডি পরীক্ষার প্রস্তুতি আর সন্ধ্যায় ফাস্টফুড দোকানের কাজ। এই কঠিন রুটিনই তার নতুন জীবন। সে নিজেকে বোঝায় যে কষ্টগুলোই তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। ক্লাসে অনন্যাকে দেখলেও সে নিজেকে সংযত রাখে, শুধু পড়াশোনার দিকে মনোযোগ দেয়। কিন্তু মাঝে মাঝে অনন্যার এক ঝলক হাসি তার মনে এক টুকরো অনুভূতি, নরম অনুভূতি জাগিয়ে তোলে, যা সে জোর করে দূরে ঠেলে দেয়। নীরবকে অনন্যার প্রতি তার এই ভালো লাগাকে পুরোপুরি দমন করতে পারবে, নাকি তাদের পথ আবারও কোনোভাবে এসে মিশে যাবে? সামনে কি হয় চলুন এগিয়ে যায়। সেদিনটার পর থেকে নীরবের জীবন এক নতুন ব্যস্ততার ধারায় প্রবাহিত হতে থাকে। দিনের বেলা জিইডি কোর্সের ক্লাস, হোমওয়ার্ক আর পড়াশোনার চাপ, আর সন্ধ্যায় ফাস্টফুড দোকানে পার্ট টাইম কাজ, সব মিলিয়ে নীরব এক যান্ত্রিক জীবন কাটাচ্ছিল। তার প্রতিটি মুহূর্ত কাটছিল নিজের ভবিষ্যৎ গড়ার অদম্য জেদে। ক্লান্তি তাকে গ্রাস করলেও সে জানত এই পরিশ্রমে একদিন তার স্বপ্ন পূরণ করবে। ক্লাসে অনন্যা নিজের থেকেই নীরবের সাথে কথা বলতে আসত। পড়াশোনার বিষয়ে সাহায্য চাওয়া বা সাধারণ কুশল বিনিময়, নানা অজুহাতে অনন্যা নীরবের সাথে কথা বলার চেষ্টা করত। কিন্তু নীরব পারতপক্ষে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। তার মনে সেই পুরনো ক্ষত, পুরনো প্রতিজ্ঞা তাকে অনন্যার কাছাকাছি আসতে দিচ্ছিল না। সে চাইতো না আর কোনো আবেগ বা মায়ার বাঁধনে জড়াতে। একদিন ক্লাস শেষে নীরব লাইব্রেরির দিকে যাচ্ছিল। অনন্যা তখন তাকে পেছন থেকে ডাকল, নীরব একটু শুনুন। নীরব থমকে দাঁড়ায়, কিন্তু অনন্যার দিকে না তাকিয়েই উত্তর দেয়, কিছু বলবেন? আমি অনেক দিন ধরে দেখছি আপনি আমাকে কেমন এড়িয়ে চলেন। আমি আপনার সাথে কথা বলতে এলে আপনি কেমন অস্বস্তি বোধ করেন। আমি কি আপনাকে বিরক্ত করছি? নীরব এক মুহূর্ত চুপ থেকে তারপর মুখ তুলে অনন্যার চোখের দিকে তাকিয়ে সরাসরি উত্তর দেয়, দেখুন, আমি কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করি না। নীরবের এমন সরাসরি এবং অপ্রত্যাশিত উত্তরে অনন্যা যেন থমকে যায়। তার মুখে হাসিটুকু মিলিয়ে যায়। নীরব আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না, দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। অনন্যা সেই জায়গাতেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে তখন একটা অন্যরকম অনুভূতি। অনন্যা মনে মনে বলে, কেমন ছেলে রে, আমি তো শুধু বন্ধুত্ব করতে চেয়েছিলাম। অন্য ছেলেরা কোথায় আমার পিছে পিছে ঘুরে, আর এখানে আমি কি না বন্ধুত্ব করতে চাইলাম আর উনি এমন অ্যাটিটিউড দেখানো শুরু করেছেন। হ্যাঁ, আমারও ইচ্ছে নেই এরকম কারোর সাথে বন্ধুত্ব করার। অনন্যার মনে নীরবের এমন আচরণের কারণে একটা বিরক্তি ও অভিমান তৈরি হয়। তার মনে প্রশ্ন জাগে, কি এমন হয়েছে নীরবের জীবনে যে সব মেয়ের প্রতি তার এমন বিতৃষ্ণা? তবে তারই আগ্রহ এবার অভিমানের দিকে মোড় নেয়। অনন্যার সাথে সে ঘটনার পর নীরবের জীবনে কোনো পরিবর্তন আসেনি। তার দিনগুলো আগের মতোই ব্যস্ত আর রুটিন মাফিক কাটছিল। ক্লাসের পড়াশোনা, হোমওয়ার্ক আর সন্ধ্যায় ফাস্টফুড দোকানে কাজ, এই তিনের মাঝেই তার জীবন সীমাবদ্ধ হয়ে পড়ছিল। অনন্যাও আর নীরবের সাথে কথা বলতে আসেনি, যা নীরবকে স্বস্তি দিলেও তার মনের গভীরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছিল। সে নিজেকে বোঝাতো এটাই তার জন্য ভালো, কোনো মায়ায় জড়িয়ে পড়লে তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে। তবে এই ব্যস্ততার মাঝেও নীরব নিজের ভবিষ্যতের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। তারেকের পরামর্শে সে একটা সেভিংস অ্যাকাউন্ট খোলে। প্রতি মাসে পার্ট টাইম জব থেকে পাওয়া বেতনের একটা অংশ সে নিয়মিত এই অ্যাকাউন্টে জমা করতে শুরু করে। তার লক্ষ্য ছিল স্পষ্ট, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এবং নিজেকে স্বাবলম্বী করার জন্য একটা আর্থিক ভিত্তি তৈরি করা। ছোট ছোট করে জমানো এই টাকাগুলো তার কাছে ছিল স্বপ্নের বীজ। এই প্রতিটা ডলার আমার পরিশ্রমের ফল। এই টাকাগুলো দিয়ে আমি নিজের পায়ে দাঁড়াবো। এভাবে দেখতে দেখতে জিডি কোর্সের সময়কাল শেষ হয়ে আসে। চূড়ান্ত পরীক্ষার দিন ঘনিয়ে আসে। নীরবের মনে তখন একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস, তেমনই পরীক্ষার চাপ। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, রাত জেগে পড়াশোনার, দিনের বেলায় কাজ করার ফল পেতে চলেছে সে। পরীক্ষার আর মাত্র 2 সপ্তাহ বাকি। নীরব তার রুটিন আরও কঠোর করে তোলে। দোকানের কাজ থেকে ফিরে সামান্য বিশ্রাম নিয়ে সে বই নিয়ে বসত। গণিত, ইংরেজি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, জিডি পরীক্ষার প্রতিটা বিষয় তাকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হতো। যে বিষয়গুলোতে তার দুর্বলতা ছিল সেগুলোর পেছনে সে আরও বেশি সময় দিত। তারিকও তাকে বিভিন্ন অনলাইন রিসোর্স আর পুরনো প্রশ্নপত্র জোগাড় করে সাহায্য করত। নীরব টেবিলে রাখা বইগুলোর দিকে তাকিয়ে বলে, এই পরীক্ষাটা আমাকে পাশ করতেই হবে, এটাই আমার প্রথম সিঁড়ি। ক্লাসে অনন্যার সাথে তার খুব বেশি কথা না হলেও তারা দুজনেই নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছিল। মাঝে মাঝে নীরবের মনে অনন্যার পড়াশোনার ধরনে তার নিজের শৈশবের পড়াশোনার মিল খুঁজে পেত, কিন্তু সেসব চিন্তা সে দ্রুত ঝেড়ে ফেলত। তার এখন কেবল একটাই লক্ষ্য, জিডি পরীক্ষার সফল হওয়া। রাতের পর রাত জেগে সে পড়াশোনা করত। তার চোখে ঘুম আসতো না, কিন্তু তার স্বপ্ন তাকে সজাগ রাখত। সে জানত এই পরীক্ষার ফলাফলই তার ভাগ্য নির্ধারণ করবে।
অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি চলে আসে, জিডি পরীক্ষার প্রথম দিন। সকাল থেকে নীরবের বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছিল। এতদিনের পরিশ্রমের ফল আজ পেতে চলেছে সে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে নীরব দেখে বেশ ভিড়, সবাই নিজেদের সিট নম্বর খুঁজে নিতে ব্যস্ত। নীরবও তার সিট নম্বর খুঁজে দেখে। নীরব মনে মনে বলে, উফ, এবার শুধু ভালো করে পরীক্ষাটা দিতে পারলেই হয়। হলে প্রবেশ করে সে নিজের সিটে গিয়ে বসে। সিটে বসার পরই তার চোখ যায় পাশের সিটে। সেখানে আগে একজন বসেছিল, যার চুলগুলো তার চেনা মনে হয়। চমকে ওঠে নীরব। তার পাশে বসে আছে অনন্যা। কাকতালীয়ভাবে তাদের সিট পাশাপাশি পড়েছিল। নীরব অনন্যার দিকে তাকায়। অনন্যা নীরবের দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। সে ঘটনার পরই প্রথম তারা এত কাছাকাছি বসেছে। নীরব আশা করেছিল অনন্যা হয়তো তার সাথে একটু কথা বলবে, কিন্তু অনন্যা কোনো কথা না বলে সরাসরি তার প্রশ্নপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অনন্যার এই নীরবতা নীরবের মনে কিছুটা কষ্ট দেয়। সে নিজের অজান্তে একটু হতাশ হয়। নীরব চিন্তায় ডুব দেয়। ভালোই হলো, আমার তো এটাই দরকার ছিল, কিন্তু তবুও কেমন যেন লাগছে। হয়তো এটাই ভালো, কোনো মেয়ের মায়া জড়ানো ঠিক হবে না। নীরব নিজেকে বোঝায় যে তার এই অনুভূতি সাময়িক। সে এখানে নিজের কেরিয়ার গড়তে এসেছে, আবেগ নিয়ে খেলার জন্য নয়। তাই সেও আর কোনো কথা না বলে নিজের প্রশ্নপত্র নেয় এবং মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে শুরু করে। তার একমাত্র লক্ষ্য তখন একটাই, পরীক্ষা ভালো করা। অনন্যাও একই মনোযোগে তার পরীক্ষা দিচ্ছিল। দুজনের মাঝে তখন শুধু কাগজ কলমের শব্দ আর গভীর নীরবতা। নীরব ও অনন্যার এই নীরবতা কি তাদের সম্পর্কের মধ্যে কোনো পরিবর্তন আনবে? নীরবের পরীক্ষার ফলাফল কি হবে? জিডি পরীক্ষা শেষ হয়েছে। নীরব যেন হাঁপ ছেড়ে বাঁচে। এতদিনের চাপ আর পরিশ্রমের পর একটা স্বস্তি অনুভব করে সে। তবে এই স্বস্তি ক্ষণস্থায়ী ছিল। তার মনে তখন নতুন করে টেনশন শুরু হয় পরীক্ষার ফলাফল নিয়ে। সে কি পাশ করতে পারবে? তার এতদিনের স্বপ্ন কি পূরণ হবে? এই প্রশ্নগুলো তাকে সারাক্ষণ ভাবাচ্ছিল। কিন্তু নীরব জানত, শুধু টেনশন করে বসে থাকলে চলবে না। তার ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্প তাকে অলস বসে থাকতে দিচ্ছিল না। জিডি কোর্সের ক্লাস শেষ হওয়ায় তার দিনের বেলায় এখন অনেকটাই ফাঁকা সময়। এই সুযোগটা সে কাজে লাগাতে চায়। এখন আমার হাতে সময় আছে, এই সময়টা নষ্ট করা যাবে না। ফলাফল বের হতে তো কিছুদিন লাগবেই। এই সুযোগে আমি আরও কিছু টাকা জমিয়ে নিই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আরও অনেক টাকা লাগবে, আর নিজের খরচও তো আছে। এই ভেবে নীরব তার ফাস্টফুড দোকানের ম্যানেজারের সাথে কথা বলে। স্যার, আমার জিইডি পরীক্ষা শেষ হয়েছে। এখন দিনের বেলায় আমার হাতে অনেক সময় আছে। আমি যদি আরও বেশি সময় কাজ করতে পারি তাহলে আমার খুব সুবিধা হতো। তুমি ওভার টাইম করতে চাও? তুমি তো এমনিতে নাইট শিফট কাজ করো। জি স্যার, আমার টাকার খুব প্রয়োজন। আমি যে কোনো সময় কাজ করতে প্রস্তুত। ম্যানেজার নীরবের এই আগ্রহ পরিশ্রম দেখে মুগ্ধ হন। তিনি জানতেন নীরব একজন সৎ পরিশ্রমী কর্মী। ঠিক আছে নীরব, তাহলে তুমি দিনের বেলাতেই কিছু শিফট নিতে পারো। যখনই আমাদের লোক কম থাকবে আমি তোমাকে ডাকবো, আর তোমার ওভার টাইমের জন্য বাড়তি বেতন পাবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যখনই ডাকবেন চলে আসব। এরপর থেকে নীরবের জীবন আরও ব্যস্ত হয়ে ওঠে। দিনের বেলাতেও সে ফাস্টফুড দোকানে কাজ করতে শুরু করে। সকাল থেকে রাত পর্যন্ত তার পরিশ্রম চলতেই থাকে। তার একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব টাকা জমানো। এই অতিরিক্ত পরিশ্রম তাকে ক্লান্ত করে তুললেও তার মনে ছিল এক অদম্য শক্তি। সে জানত এই টাকাগুলোই তার স্বপ্ন পূরণের চাবিকাঠি। তার চোখে তখন শুধু ভবিষ্যতের ছবি, যেখানে সে একজন সফল মানুষ, আর যারা তাকে অবহেলা অবিশ্বাস করেছিল তারা তার সাফল্য দেখে অবাক হবে। দেখতে দেখতে আরও 15টা দিন পেরিয়ে যায়। এই বাড়তি কাজ করে নীরব তার সেভিংস অ্যাকাউন্টে আরও কিছু টাকা জমাতে পেরেছে। কিন্তু আজ তার মনটা অস্থির। আজ জিডি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। সকাল থেকেই নীরবের বুকের ভেতরটা ঢিপ 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 করছিল। টেনশনে সে ঠিকমতো কোনো কাজে মন দিতে পারছিল না। দোকানেও তার কাজে ভুল হচ্ছিল বারবার। ম্যানেজার নীরবের দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত স্বরে বললেন, কি হয়েছে নীরব? আজ তোমার মনটা কোথায়? কাজে একদম মন নেই যে দেখছি। কোনো সমস্যা? জি স্যার, আজ আমার জিইডি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, তাই একটু টেনশন হচ্ছে। ম্যানেজার নীরবের কথা শুনে তার কাঁধে হাত রাখেন। ও তাই বুঝি? চিন্তা করো না, তুমি এত পরিশ্রম করেছো, নিশ্চয়ই ভালো ফল হবে। নিজের উপর বিশ্বাস রাখো। দুপুর 2টার ফলাফল, তাই না? যাও, তুমি একটু বিশ্রাম নাও, ফলাফল দেখে এসে কাজ করো। ধন্যবাদ স্যার। ম্যানেজারের কথায় নীরব কিছুটা স্বস্তি পায়। সে দোকানের পেছনের দিকে গিয়ে বসে। ঘড়ির কাঁটা যেন আর নড়ছিল না। প্রতিটা মিনিট তার কাছে এক একটা ঘন্টার মতো মনে হচ্ছিল।
তার মনে তখন শুধু একটাই প্রার্থনা, যেন সে পাশ করে। তারেককে দেওয়া কথা আর নিজের স্বপ্ন সব যেন এই ফলাফলের উপর নির্ভর করছিল। অবশেষে দুপুর 2টো বাজে। নীরব তার মোবাইল ফোন বের করে কাঁপতে কাঁপতে ওয়েবসাইটে প্রবেশ করে। তার হাত কাঁপছিল, চোখ বন্ধ করে সে ফলাফলের পাতায় ক্লিক করে। কয়েক সেকেন্ডের অপেক্ষা, যা তার কাছে অনন্তকালের মতো মনে হয়। তারপর চোখ খুলে তাকায়। ইয়েস, পাস করেছি। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা পাস্ট। নীরবের চোখে আনন্দাশ্রু চলে আসে। সে জিডি পরীক্ষায় সফল হয়েছে। তার এতদিনের পরিশ্রম, ত্যাগ আর সংগ্রাম আজ ফলপ্রসূ হয়েছে। আমেরিকার দুপুর 2টো মানে বাংলাদেশে তখন গভীর রাত। নীরব নিজেকে ধরে রাখতে পারে না। সে তারেককে খবরটা দেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। নীরব তখন তারেককে ফোন করে। কি রে নীরব, এত রাতে কল করলি? সব ঠিকঠাক আছে তো? তারেক, আমি পাস করেছি। আমি জিডি পাস করেছি। কি বলছিস? সত্যি? আমি জানতাম ভাই তুই পারবি। তোর পরিশ্রম বৃথা যায়নি। তোর জন্য আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না। এবার তোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথ খুলে গেল। তোর সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না রে। তোর এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। ধুর পাগল, এসব কি বলছিস? তুই তোর স্বপ্ন পূরণ কর, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওনা। এখন কি ভাবছিস, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবি? আচ্ছা, দেখি কোথায় ভর্তি হওয়া যায়, তোকে জানাবো। আচ্ছা, তুই এখন ঘুমা। তোকে এত রাতে ডিস্টার্ব করলাম, কিছু মনে করিস না, কারণ তুই ছাড়া এই সুখবর দেওয়ার মতো যে আমার কেউ নেই। নীরব তখন কেঁদে ফেলে। তারেক নীরবকে সান্ত্বনা দেয়। আরে তুই কাঁদছিস কেন? শান্ত হ। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। আর তুই এটা কীভাবে বললি? তুই কল করায় আমি কিছু মনে করব? তুই যখন ইচ্ছা আমাকে কল করবি। এখন একটু শান্ত হ। তোর এখন অতীত নিয়ে ভাবার সময় নেই। তোর সামনে এখন অনেক কিছু অপেক্ষা করছে। নিজেকে প্রস্তুত কর। তারেকের কথায় নীরব শান্ত হয়, অনেকটা মনোবল পায়। আচ্ছা তাহলে রাখি, তুই বিশ্ববিদ্যালয়ে বাছাই কর। গুড নাইট। ও সরি, তোর তো গুড নাইট হবে না, গুড আফটারনুন। তারেকের কথায় নীরব হেসে কল কেটে দেয়। নীরবের মনে তখন এক নতুন দিগন্ত খুলে যায়। সে বুঝতে পারে তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই সাফল্য তাকে আরও বেশি করে স্বপ্ন দেখতে শেখায়। সে এবার তার বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। জিডি পরীক্ষার ফলাফলে উচ্ছ্বসিত নীরব সেদিন কাজ শেষে রুম ফিরে নতুন উদ্যমে তার ল্যাপটপ নিয়ে বসে। তারেকের সাথে ফোনে কথা বলার পর তার মাথায় এখন একটাই চিন্তা, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। সে অনলাইন ঘেটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে থাকে, তাদের ভর্তি প্রক্রিয়া, টিউশন ফি এবং কোন বিষয়ে পড়লে ভবিষ্যতে ভালো চাকরির সুযোগ আছে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে। তার কাছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেন নতুন একটা স্বপ্নের দরজা খুলে দিচ্ছিল। অনেক রাত পর্যন্ত গবেষণার পর নীরব অবশেষে একটা বিশ্ববিদ্যালয় বেছে নেয়। তার মনোযোগ ছিল এমন একটা বিশ্ববিদ্যালয়ের দিকে যেখানে সে তার কঠোর পরিশ্রম আর মেধা কাজে লাগিয়ে নিজের অবস্থান তৈরি করতে পারবে। সে বেছে নেয় আরবান সিটি ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি অন্যান্য নামকরা বিশ্ববিদ্যালয়ের চেয়ে কিছুটা কম ছিল এবং এটা তার কাজের জায়গার কাছাকাছি হওয়ার যাতায়াতেও সুবিধা হবে। আরবান সিটি ইউনিভার্সিটি আমার জন্য সেরা। এখান থেকে আমি নিজের স্বপ্ন পূরণ করব। পরের দিন সকালে নীরব আরবান সিটি ইউনিভার্সিটির ভর্তি অফিসে যায়। জিডি পরীক্ষার ভালো ফলাফলের সনদ এবং তারিখের দেওয়া পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সে ভর্তির আবেদন করে। দীর্ঘ অপেক্ষার পর নীরব তার কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তি হতে সক্ষম হয়। সে বেছে নেয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। নীরবের ছোটবেলা থেকে প্রযুক্তির প্রতি এক ধরনের আগ্রহ ছিল, আর এই বিষয় নিয়ে পড়লে ভবিষ্যতে ভালো চাকরির সুযোগ আছে বলেও সে জানত। ভর্তি প্রক্রিয়া শেষ করে যখন নীরব ক্যাম্পাস থেকে বের হয়, তার চোখে মুখে ছিল এক অদ্ভুত তৃপ্তি। সে তার জীবনের এক নতুন ধাপ অতিক্রম করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার দায়িত্ব আরও বেড়ে যায়, কারণ পড়াশোনার পাশাপাশি তাকে কাজও চালিয়ে যেতে হবে। সেদিন সন্ধ্যায় ফাস্টফুড দোকানে কাজ শুরু করার আগে নীরব তার ম্যানেজারের কাছে যায়। স্যার, আমার জিডি পরীক্ষার ফলাফল বেরিয়েছে, আমি পাস করেছি। আর আজ আমি আরবান সিটি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে এসেছি। দারুণ খবর নীরব, আমি তো জানতাম তুমি পারবে, খুব ভালো করেছো। জি স্যার, আর তাই আমি আপনাকে জানাতে এসেছিলাম যে আগামীকাল থেকে আমি আবার শুধু নাইট শিফটে কাজ করব, দিনের বেলায় আমার ক্লাস থাকবে। ম্যানেজার নীরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি নীরবের এই অদম্য জেদ আর পরিশ্রমের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।
নীরবের মনে তখন এক মিশ্র অনুভূতি। একদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আনন্দ, অন্যদিকে নতুন করে শুরু হতে যাওয়া কঠোর পরিশ্রমের প্রস্তুতি। সে জানতো সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কিন্তু সে তার জন্য প্রস্তুত ছিল। নীরবের বিশ্ববিদ্যালয়ের জীবন কেমন হবে, পড়াশোনার কাজের চাপ সে কিভাবে সামলাবে, সামনে কি তার জন্য নতুন কিছু অপেক্ষা করছে? অনন্যার সাথে কি আর দেখা হবে না? আমি তো আগ্রহ ধরে রাখতে পারছি না। চলুন এগিয়ে যাই। আরবান সিটি ইউনিভার্সিটিতে প্রথম দিন নীরব যখন ক্যাম্পাসে পা রাখে, তার চারপাশের ব্যস্ততা আর কোলাহল যেন তাকে নতুন এক জীবনের ইঙ্গিত দিচ্ছিল। বিশাল ক্যাম্পাস, আধুনিক ভবন আর ছাত্রছাত্রীদের আনাগোনা সবকিছু মিলেমিশে এক নতুন উদ্দীপনা কাজ করছিল নীরবের মনে। সে চারদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলে, এটাই আমার স্বপ্ন পূরণের জায়গা। এটাই সেই সিঁড়ি যা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে। এবার আর কোনো বাধা মানা যাবে না। সে তার ক্লাসের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সে ক্যাম্পাসের চারপাশের দৃশ্য দেখতে দেখতে হাঁটছিল। উঁচু দালানগুলো, খোলা প্রাঙ্গণ আর সবুজের সমারোহ সব কিছুই তার মন ছুঁয়ে যাচ্ছিল। তার পুরনো জীবনের সব তিক্ততা যেন এই নতুন পরিবেশে এসে কিছুটা হলেও ফিকে হয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে নীরব কারোর সাথে ধাক্কা খায়। কিছু বুঝে ওঠার আগেই সে মাটিতে পড়ে যায়। হাতে থাকা বইপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় চারপাশে। একটা মেয়ে ধর্মর করে উঠে দাঁড়ায় এবং নীরবকে নানা কথা বলতে থাকে। এই যে, চোখে দেখেন না নাকি? কি করছেন এটা? সব বইপত্র ফেলে দিলেন? নীরব ব্যথায় কুকিয়ে ওঠে এবং মাটি থেকে উঠে দাঁড়ানোর জন্য হাত বাড়ায়। যখন সে মুখ তুলে দাঁড়ায়, মেয়েটা নীরব দুজনেই যেন আকাশ থেকে পড়ে। কারণ এই মেয়েটার কেউ নয়, সে হলো অনন্যা। আপনি আপনি এখানে? আমারও একই প্রশ্ন, আপনি এখানে? আমি এখানেই ভর্তি হয়েছি। আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ছি। আপনিও কি এখানে ভর্তি হয়েছেন নাকি? জি, আমিও এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। তাদের কথার মাঝে ক্লাসের বেল বেজে ওঠে। দুজনেই বুঝতে পারে তাদের ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা, আমার ক্লাসের সময় হয়ে গেছে। তাহলে এখন আসি, আবার দেখা হবে। অনন্যা একটা হাসি দিয়ে দ্রুত ক্লাস বিল্ডিংয়ের দিকে চলে যায়। নীরব শুধু দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো কথা ফুটে না। সে শুধু দেখছিল অনন্যাকে চলে যেতে। তার মনে তখন এক অদ্ভুত অনুভূতি। যে মেয়েকে সে এড়িয়ে চলতে চেয়েছিল, সেই মেয়ে আবার তার জীবনে ফিরে এসেছে, তাও সম্পূর্ণ কাকতালীয়ভাবে। নীরব ও অনন্যার এই অপ্রত্যাশিত পুনর্মিলন তাদের জীবনে কি নতুন কোনো মোড় আনবে? বিশ্ববিদ্যালয়ের জীবন নীরবকে কোন দিকে নিয়ে যাবে? আরবান সিটি ইউনিভার্সিটিতে নীরবের দিনগুলো ব্যস্ততার মধ্য দিয়ে কাটছিল। ক্লাস, পড়াশোনা, পার্ট টাইম কাজ, এই ছিল তার রুটিন। ভার্সিটিতে মাঝে মাঝে তার আর অনন্যার দেখা হতো। লাইব্রেরি থেকে বের হওয়ার পথে বা ক্যান্টিনের সামনে অনন্যা যখনই নীরবের দিকে এগিয়ে আসতো, নীরব কিছু বলার আগেই দ্রুত সেখান থেকে সরে পড়ত। অনন্যার মনে নীরবের এই ব্যবহারে অনেক কষ্ট হতো। সে বুঝতে পারত না কেন নীরব তাকে এভাবে এড়িয়ে চলে। তার মনে বারবার একই প্রশ্ন ঘুরপাক খেত। একদিন ভার্সিটির কালচারাল ক্লাবের একটা অনুষ্ঠান হচ্ছিল হলরুমে। নীরব ক্লাস শেষ করে হলরুমের এক কোণে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল। নানা রঙের আলো ঝলমলে মঞ্চ আর ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস। নীরব সেসব থেকে নিজেকে দূরে রেখেছিল। তখনই অনন্যা এসে নীরবের ঠিক পাশে বসে। নীরব অনন্যার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, আবারও এড়িয়ে যাওয়ার চেষ্টা। এই, আপনি এমন কেন বলুন তো? আমাকে এভাবে এড়িয়ে চলেন কেন? আমি কি ভূত নাকি অন্য কিছু? আপনাকে এড়িয়ে চলার কারণটি কিন্তু আমি আপনাকে আগেও বলেছি। আমি তো সেইটার কথাই বলছি। মেয়ে মানুষদের সাথে বন্ধুত্ব করলে কি সমস্যা? সব মেয়ে কি একরকম হয় নাকি? আমার তো মনে হয় আপনার মনে কোনো ভুল ধারণা আছে। অনন্যার প্রশ্নে নীরব একটু থমকেছে। তার পুরনো ক্ষতগুলো আবার তাজা হয়ে ওঠে। সে চোখ বন্ধ করে নিজেকে সামলে নেয়। দেখুন, আমি বিশ্বাস করি না যে মেয়েরা আসলে বন্ধুত্ব বোঝে। আমার জীবনে এমন কিছু অভিজ্ঞতা আছে যা আমাকে শিখিয়েছে যে মায়ায় জড়িয়ে পড়লে শুধু কষ্টই পাওয়া যায়। সবাই ছলনাময়ী। সবাই? আপনি কি সবার সম্পর্কে একই কথা বলতে পারেন? আপনার মনে হয় না এই ধারণাটা আপনাকে অনেক কিছু থেকে বঞ্চিত করছে? আমাকে দেখেও কি আপনার একই কথা মনে হয়? আমি তো শুধু আপনার সাথে একটু বন্ধুত্ব করতে চাই। অনন্যার চোখে এক ধরনের আন্তরিকতা ছিল যা নীরবের ভেতরের কঠিন দেয়ালটাকে নাড়া দেয়। তার কথায় একটা সত্য ছিল যা নীরব এতদিন অস্বীকার করতে চেয়েছিল। এতদিন পর কেউ তাকে এতটা বোঝার চেষ্টা করছে, এটা ভেবে তার মনের বরফ গলতে শুরু করে। নীরব কয়েক মুহূর্ত নীরব থেকে তারপর ধীরে ধীরে অনন্যার দিকে ফিরে বলে, আপনি কি সত্যি শুধু বন্ধুত্ব চান? সত্যি শুধু বন্ধুত্ব, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে।
নীরবের এই উত্তরে অনন্যার মুখে ঝলমলে হাসি ফুটে ওঠে। তার মানে আমরা এখন বন্ধু? হ্যাঁ। আমরা তো এখন বন্ধু, তাহলে তুমি করে ডাকি। ঠিক আছে। নীরব সেদিন বুঝতে পারে হয়তো সব মেয়ে একরকম হয় না। অনন্যার আন্তরিকতা তার মনের ভেতর জমে থাকা অভিমানের দেয়ালকে কিছুটা হলেও ভেঙে দিয়েছে। এই নতুন বন্ধুত্ব তার নতুন জীবনে এক নতুন আলোর দিশা নিয়ে আসে। হলরুমে তখনও গান বাজছিল, কিন্তু নীরব আর অনন্যা নিজেদের নতুন বন্ধুত্বের শুরুর রেশ নিয়ে মগ্ন ছিল। নীরব ও অনন্যার এই নতুন বন্ধুত্ব তাদের জীবনে কি পরিবর্তন আনবে, তাদের সম্পর্ক কোন দিকে মোড়ে নেবে, তাদের সম্পর্কের নাম কি শুধুই বন্ধুই থাকবে? হঠাৎ চিৎকার করে, আরে দর্শক, কি আকর্ষণীয় গল্প এগিয়ে যাচ্ছে আর আপনারা এখন লাইক কমেন্ট করছেন না। তাড়াতাড়ি একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করুন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর নতুনরা কিন্তু অবশ্যই গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন গল্পে ফেরা যাক। সেদিনটা এভাবেই কেটে যায়। নীরব আর অনন্যার নতুন বন্ধুত্বের সূচনা হয়। পরের দিন সকালে নীরব যখন ভার্সিটিতে পৌঁছায় এবং তার ক্লাসের দিকে যাচ্ছিল, তখনই তার পেছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে আসে। নীরব, আয় নীরব, একটু দাঁড়াও। নীরব থমকে দাঁড়ায়। অনন্যা দ্রুত পায়ে তার কাছে আসে, তার মুখে সেই পরিচিত হাসি। কি ব্যাপার, এত দ্রুত হাঁটছো কেন? ডাকলে শোনো না? না মানে খেয়াল করিনি, কিছু বলবে? হ্যাঁ বলবো না মানে, তোমার ফোন নাম্বারটা দাও। ফোন নাম্বার কেন? বারে, আমি বুঝি আমার বন্ধুর নাম্বার নিতে পারবো না? এখন তো আমরা বন্ধু, তাই না? ভার্সিটির কোনো আপডেট থাকলে বা কোনো দরকার পড়লে কিভাবে যোগাযোগ করব, নাকি আবার এড়িয়ে চলবে? অনন্যার কথায় একটা যুক্তি ছিল, আর তার মুখে সেই দুষ্টু হাসি দেখে নীরব আর কিছু বলতে পারে না। তার ভেতরের কঠিন দেয়ালটা যেন অনন্যার সহজ সরলতায় আরও কিছুটা ভেঙে যায়। সে আর কোনো দ্বিধা না করে অনন্যাকে তার ফোন নাম্বারটা দিয়ে দেয়। অনন্যা দ্রুত তার ফোন নাম্বারটা সেভ করে নেয়। থ্যাংক ইউ, এখন আর তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে না। দেখা যাক। অনন্যা হাসতে হাসতে নীরবের পাশ থেকে চলে যায়। নীরব তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তার মনে তখন এক নতুন অনুভূতি। যে মেয়েটাকে সে জীবন থেকে দূরে রাখতে চেয়েছিল, সেই মেয়েটাই এখন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই বন্ধুত্ব তার জীবনে কি পরিবর্তন আনবে তা নীরব তখনও বুঝতে পারছিল না, কিন্তু তার মনে এখন এক নতুন আশার সঞ্চার হচ্ছে। সেদিন রাতে নীরব তার কাজ থেকে ফিরে জিডি পরীক্ষার বই নিয়ে বসেছিল। ক্যাম্পাসে অনন্যার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং তাদের নতুন বন্ধুত্বের ব্যাপারটা তার মনে বারবার উকি দিচ্ছিল। সে নিজেকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, অনন্যার সহজ হাসি আর বন্ধুত্বপূর্ণ আচরণ তার মনে একটা অন্যরকম জায়গা করে নিচ্ছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। একটা অচেনা নম্বর থেকে কল এসেছে। নীরব কিছুটা অবাক হয়ে ফোনটা তোলে। হ্যালো, এটা কি নীরব সাহেবের নাম্বার? অনন্যার পরিবর্তিত কণ্ঠস্বর শুনে নীরব প্রথমে একটু অবাক হয়, কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে কে ফোন করেছে। অনন্যার এই দুষ্টুমি দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কে বলছেন? মনে হচ্ছে গলাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু বোঝার উপায় নেই। আরে বাবা, আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী, তোমার খবর নেওয়ার জন্য ফোন করেছি। আমার শুভাকাঙ্ক্ষী? আর আমার শুভাকাঙ্ক্ষীরা তো সাধারণত এমন অদ্ভুত গলা করে কথা বলে না। মনে হচ্ছে আমার নতুন বন্ধু অনন্যা দুষ্টুমি করছে, তাই না? নীরবের কথায় অনন্যা আর হাসি চেপে রাখতে পারে না। ফোন থেকে তার খিলখিল হাসি ভেসে আসে। ধুর বাবা, তুমি তো খুব চালাক, ভাবলাম একটু মজা করি। কি করছো? তুমি কল না দিলে হয়তো পড়াশোনায় করতাম, এখন তোমার সাথে কথা বলছি। তুমি কি করছো? আমি ভাবলাম বন্ধু হিসেবে তোমাকে একটু জ্বালাই। আর হ্যাঁ, ক্যাম্পাসে তোমার কেমন লাগছে? কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, সব কিছু ভালো লাগছে, একটু মানিয়ে নিতে সময় লাগছে আর কি। আরে চিন্তা করো না, আমরা তো আছি। তোমার যদি কোনো সমস্যা হয় বা কিছু বুঝতে না পারো, আমাকে জানাতে দ্বিধা করো না, আমি তোমাকে সাহায্য করতে পারবো। তাদের মধ্যে আরও কিছুক্ষণ হালকা কথোপকথন চলে। অনন্যা বিভিন্ন মজার কথা বলে নীরবের মন ভালো করে দেয়। নীরবের মনে হয় এতদিন পর কেউ একজন আছে যে তাকে নিজের মতো করে হাসাতে পারে, তার মন ভালো করে দিতে পারে। এই দুষ্টুমি আর বন্ধুত্বপূর্ণ আলোচনা তাদের বন্ধুত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। নীরবের মনে জমে থাকা পুরনো বরফ গলতে শুরু করে। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। নীরব আর অনন্যার মধ্যে ফোনে কথা বলা আর ক্লাসে টুকটাক গল্প করাটা বেশ নিয়মিত হয়ে গিয়েছিল। অনন্যার সহজ আর বন্ধুত্বপূর্ণ আচরণ নীরবের মনে জমে থাকা বরফটাকে আরও গলিয়ে দিচ্ছিল। নীরবের কঠিন জীবনযাত্রার মাঝে অনন্যার উপস্থিতি এক চিলতে শান্তির
পরশ নিয়ে আসছিল। এরকমই একদিন নীরব যখন ডিউটি থেকে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরছিল, তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে অনন্যার নাম দেখে তার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। হ্যালো অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি নীরব, তুমি কেমন আছো? ডিউটি শেষ? হ্যাঁ শেষ। আর তুমি? আমিও ভালো। শোনো, একটা কথা বলার জন্য ফোন করেছি। কালকে তো ছুটির দিন, তাহলে চলো না কালকে আমরা একটু দেখা করি। সারাদিন তো ভার্সিটি আর কাজ নিয়ে ব্যস্ত থাকো, একটু বাইরে যাওয়া যাক। অনন্যার কথায় নীরব প্রথমে একটু ইতস্তত করে, কিন্তু পরক্ষণে অনন্যার আন্তরিক আগ্রহ আর কণ্ঠের উচ্ছ্বাস তাকে আর মানা করতে দেয় না। দেখা করবা কোথায়? হ্যাঁ চলো, আমরা সেন্ট্রাল পার্কে যাই। অনেক সুন্দর জায়গা আর হাঁটার জন্য খুব ভালো। তুমি সকালে ফ্রেশ হয়ে চলে এসো। ঠিক আছে, তাহলে কাল সকালে সেন্ট্রাল পার্কে দেখা হচ্ছে। ইয়াস, দারুণ হবে। তাহলে কাল কথা হচ্ছে। বাই বাই। অনন্যা ফোন রেখে দেয়। নীরবের মনে তখন এক মিশ্র অনুভূতি, আনন্দ, কিছুটা ভয় আর এক নতুন সম্ভাবনার দোলাচল। সে জানে না এই দেখা করাটা তাদের বন্ধুত্বের উপর কী প্রভাব ফেলবে, কিন্তু সে নিজেকে বোঝায় অনন্যা আলাদা, হয়তো তার জীবনে এবার ভালো কিছু হতে চলেছে। সেদিন রাতে নীরব তার স্বপ্নের রাজ্যে অনন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নীরব দ্রুত রেডি হয়ে নেয়। তার মনে এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল। এতদিন শুধু কাজ আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা নীরব আজ অনেক দিন পর একটু অন্যরকম কিছু করতে যাচ্ছে। অনন্যার সাথে দেখা করার ব্যাপারটা তাকে বেশ উৎফুল্ল করে তোলে। সে হালকা নীল রঙের একটা শার্ট আর জিন্স পরে নেয়। অন্যদিকে অনন্যাও সকাল থেকে খুব খুশি ছিল। নীরবকে সে প্রথম থেকেই পছন্দ করত, আর তার সাথে এভাবে বাইরে দেখা করার সুযোগ পেয়ে সে বেশ আনন্দিত। সে একটা সুন্দর হালকা রঙের পোশাক পরে সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দুজনেই প্রায় একই সময়ে সেন্ট্রাল পার্কে পৌঁছায়। নীরব অনন্যাকে দেখতে পেয়ে এগিয়ে যায়। আরে অনন্যা, এসে গেছো? হ্যাঁ, তুমিও তো চলে এসেছো, চলো হাঁটা যাক। তারা দুজন পার্কের ভেতরের দিকে হাঁটতে শুরু করে। সেন্ট্রাল পার্কের বিশালতা আর প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করে। চারপাশে সবুজ ঘাস, বড় বড় গাছ আর পাখির কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে এক স্নিগ্ধ পরিবেশ। তারা হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। ভার্সিটির ক্লাস, পড়াশোনা, আমেরিকায় তাদের অভিজ্ঞতা, নানা বিষয়ে কথা বলতে বলতে তারা একে অপরের সম্পর্কে আরও জানতে পারে। হাঁটতে হাঁটতে তারা একটা খোলা মাঠে পৌঁছায়। সেখানে কিছু বাচ্চা ফুটবল খেলছিল। অনন্যা হঠাৎ করে একটা বল দেখতে পেয়ে সেটাতে কিক করে। হাই নীরব, চলো না একটু খেলা যাক। আমি তো ফুটবল খেলতে পারি না। আরে বাবা, চেষ্টা করলেই পারবে। চলো দেখি কে বেশি গোল দিতে পারে। অনন্যার দুষ্টুমি দেখে নীরব আর মানা করতে পারে না। তারা দুজনেই বাচ্চাদের সাথে ফুটবল খেলতে শুরু করে। অনন্যা যদিও ভালো খেলোয়াড় ছিল না, কিন্তু তার উচ্ছ্বাস আর হাসি দেখে নীরবও মজা পাচ্ছিল। তারা একে অপরের দিকে বল পাস করছিল আর হাসছিল। একসময় অনন্যা বল কিক করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে, আর নীরব তাকে ধরতে গিয়ে দুজনেই মাটিতে পড়ে যায়। নীরব অনন্যার উপর পড়ছিল, তাদের চোখাচোখি হয়। অনন্যার চুলগুলো নীরবের মুখে এসে পড়ছিল, আর তার নিঃশ্বাস নীরবের গায়ে লাগছিল। দুজনে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তাদের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে আসে, যা ছিল রোমান্টিকতায় ভরা। অনন্যার গালে হালকা লালিমা দেখা যায়, আর নীরবের হৃদস্পন্দন বেড়ে যায়। ও অনন্যা, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তারা দুজনেই দ্রুত উঠে দাঁড়ায়। সেই মুহূর্তের রোমান্টিকতা যেন তাদের মাঝে এক নতুন অনুভূতি তৈরি করে। তারা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে। এই অপ্রত্যাশিত ঘটনা তাদের বন্ধুত্বের সম্পর্ককে এক নতুন দিকে মোড় নিতে সাহায্য করে। সারাদিন সেন্ট্রাল পার্কে ঘোরাঘুরি আর দুষ্টুমির পর নীরব আর অনন্যা দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়ে। দিনের আলো ম্লান হয়ে আসছিল, আর পেটে বাঁধছিল ক্ষুধার আগাম বার্তা। তারা দুজনেই একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। খাবারের অর্ডার দেওয়ার পর অনন্যা হঠাৎ নীরবকে জিজ্ঞেস করে, নীরব, আমাদের বন্ধুত্ব তো এতদিন হয়ে গেল, কিন্তু আমরা দুজনই তো নিজেদের ব্যাপারে কিছুই জানি না। আচ্ছা, আমি শুরু করি। আমার বাবার নাম কাশেম চৌধুরী, তিনি একজন বিজনেসম্যান, আর আমার মা হাউসওয়াইফ। আমরা দুই বোন। আমার একটা ছোট বোন আছে, ওর নাম আনিকা। অনন্যার কথাগুলো শুনে নীরব যেন গভীর চিন্তায় ডুবে যায়। কাশেম চৌধুরী নামটা তার কানে খুব পরিচিত ঠেকছিল। কোথায় যেন শুনেছে, কিন্তু ঠিক মনে করতে পারছিল না। এই নামটা তার অতীতের কোনো স্মৃতির সাথে যেন জড়িয়ে আছে, যা তাকে ভেতরে ভেতরে অস্বস্তিতে ফেলছিল। সে ভাবছিল এই নামে তো তার বাবার এক ব্যবসায়িক অংশীদার ছিলেন, যিনি তার জীবনের কঠিন সময়ে জড়িত ছিলেন। তখনই অনন্যা নীরবকে কনুই দিয়ে হালকা ধাক্কা দেয়। আয় নীরব, কোথায় হারিয়ে গেলে?
না না, কিছু না। কোথায় হারিয়ে যাব? আচ্ছা, আমি তো বললাম, এবার তুমি না হয় তোমারটা বলো, তোমার পরিবার, তোমার সব কিছু। অনন্যা, আমি এখন বিষয়টি স্কিপ করতে যাচ্ছি। আমার ভালো লাগছে না। কিন্তু কেন, কি হয়েছে? না, তেমন কিছু না, একটু ক্লান্ত। আরে, ক্লান্ত হলে বলতে কি সমস্যা, বলো। পরে কোনোদিন বলবো, আজকে সত্যি ভালো লাগছে না। অনন্যা বুঝতে পারে নীরব বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে এবং এর পেছনে হয়তো কোনো গভীর কারণ আছে। তাই অনন্যা আর নীরবকে জোর করে না। সে নীরবের মুখের দিকে তাকিয়ে তা নীরব কষ্টটা উপলব্ধি করতে পারে। খাবার আসার পর অনন্যা আবার একটু দুষ্টুমি শুরু করে। নীরবের প্লেট থেকে একটু খাবার তুলে নেয় বা তার দিকে আঙুল দিয়ে সস লাগিয়ে দেয়। নীরবের মুখেও তখন হালকা হাসি ফোটে। সে অনন্যার সাথে তাল মিলিয়ে দুষ্টুমিতে যোগ দেয়। তাদের এই মুহূর্তগুলো একে অপরের প্রতি তাদের সহজতাকে আরও বাড়িয়ে তোলে। খাওয়া শেষ হলে অনন্যা জোর করে বিলটা দিয়ে দেয়। নীরব মানা করলেও অনন্যা শোনে না। প্রথমবার আমার সাথে বাইরে খেতে এসেছো, আমিই দিব। তারপর তারা দুজনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। বাইরে তখন বেশ রাত হয়ে গেছে। নীরব অনন্যাকে এগিয়ে দেওয়ার প্রস্তাব করে। এখন তো রাত হয়ে গেছে, চলো তোমাকে এগিয়ে দিই। আরে লাগবে না, আমি চলে যেতে পারবো। না, আমি তোমাকে এগিয়ে দেব। অনন্যার বারণ করে না। তারা দুজন পাশাপাশি হাঁটতে থাকে। রাতের নীরব রাস্তা, রাস্তার পাশে ল্যাম্পপোস্টের হলুদ আলো আর ফুরফুরে ঠান্ডা বাতাস সব মিলেমিশে এক রোমান্টিক পরিবেশ তৈরি হয়। তাদের মাঝে তখন এক স্নিগ্ধ নীরবতা। নীরব মনে মনে বলে, অনন্যা সত্যি খুব ভালো মেয়ে। ওর সরলতা আমাকে মুক্ত করে। কিন্তু আমার অতীত, আমি কি ওকে আমার কষ্টের কথা বলতে পারবো? কিন্তু আমি তো কোনো মেয়ের মায়ে জড়াতে চাই না। অন্যদিকে অনন্যাও মনে মনে বলছিল, নীরব কেন নিজের ব্যাপারে কিচ্ছু বলতে চায় না? আমি ওকে বুঝতে চাই। আমি জানি ও ভালো ছেলে। ওর জন্য আমার মনে কেমন যেন একটা অজানা অনুভূতি সৃষ্টি হচ্ছে। আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। তারা দুজনে একে অপরের সঙ্গ উপভোগ করতে করতে হাঁটে। তাদের হৃদয়ে তখনও সেই রোমান্টিকতার রেশ। নীরব আর অনন্যার দিনগুলো এভাবেই কাটছিল। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হচ্ছিল আর দুজনেই অনুভব করছিল যে তারা একে অপরের প্রতি দুর্বল হচ্ছে। নীরব তার জীবনের কঠিনতম সময়ে অনন্যার সঙ্গ পেয়ে এক নতুন মানসিক শান্তি খুঁজে পাচ্ছিল। অনন্যাও নীরবের ভেতরের কষ্টটা বুঝতে পারছিল আর তাকে সব দিক থেকে সমর্থন দিচ্ছিল। একদিন গভীর রাতে নীরবের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তারেকের নাম দেখে নীরব কিছুটা অবাক হয়। এত রাতে তারেক সাধারণত ফোন করে না। হ্যালো তারেক, কি ব্যাপার, এত রাতে কল করলি? নীরব, কেমন আছিস? আসলে একটা খবর আছে। কি খবর? সব ঠিক আছে তো? নীরব, আজকে সকালে হঠাৎ তোর বাবা মা এসেছিলেন আমার বাড়িতে। কথাটা শুনে নীরব থমকে যায়। তার মনে পড়ে তারিকের বাড়িতে তার বাবা মায়ের আসার কারণ। সে এখন ধীরে ধীরে তার অতীতকে ভুলে যাওয়া শুরু করেছে, কিন্তু এই খবর তাকে আবার সেই পুরনো তিক্ততার জগতে ফিরিয়ে নিয়েছে। নীরব নিজেকে সামলে নিয়ে বলে, তো কেন আসলো? আসলে সাইমা প্রেগনেন্ট, ওর পেটে শুভ ভাইয়ার বাচ্চা। পরিবারের সবাই এটা জানার পর শুভ ভাইয়া আর সাইমাকে ধরলে তারা তোর ব্যাপারে সব সত্যি বলে দেয়। তোর মা আজকে অনেক কান্না করেছিল আর আমাকে বলছিল তোর খবরটা দিতে। তোর বাবাও বলছিল, কিন্তু আমি তখন এড়িয়ে গেছি। তোর পারমিশন ছাড়া আমি কিছু করব না। আর আমাকে ইনভাইট করলো আগামী শনিবার শুভ ভাইয়া আর সাইমার বিয়ে। আচ্ছা নীরব, তোর বাবা মা তো ভুলটা বুঝতে পেরেছে, এখন তাদেরকে ক্ষমা করতে পারবি না? নীরব এতক্ষণ ধরে সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। তার কানে যেন তারিকের কথাগুলো বাজছিল, কিন্তু সে যেন তার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কি সুন্দর এই পৃথিবী, দেখলি? আমাকে তারা বিশ্বাস করেনি, কিন্তু আজ দেখ, তাদের অপকর্ম প্রকাশ পাওয়ার পর এখন তাদের বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু আমাকে তারা বাড়ি ছাড়া করেছিল। শুধু কি বাড়ি ছাড়া, আমাকে জেল পর্যন্ত খাটিয়েছে। তাহলে বল, কীভাবে এমন বাবা মাকে ক্ষমা করি? তোর কথায় যথেষ্ট যুক্তি আছে। সত্যি এমন বাবা মাকে ক্ষমা করা যায় না। আচ্ছা তারেক, আমি রাখি, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। আর শোন, তোকে তো ইনভাইট করেছে, গিয়ে বিয়েটা খেয়ে আসিস। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? যে বাড়িতে আমার বন্ধুকে অপমান অপদস্থ করা হয়েছে সেই বাড়িতে আমি জীবনেও যাব না। নীরব আর কিছু না বলে ফোন কেটে দেয়। তারেক বুঝতে পারে নীরবের এখন একা থাকা প্রয়োজন। নীরব কল কেটে বিছানায় শুয়ে পড়ে। তার চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছিল। সাইমা হয়তো তাকে ভালোবাসেনি, কিন্তু সে তো সাইমাকে মন থেকে ভালোবেসেছিল। ভালোবাসার মানুষ যতই খারাপ হোক না কেন, তার স্মৃতিগুলো সবসময় কষ্ট দেয়। নীরবের মনে তখন শুধু সেই পুরনো বিশ্বাসঘাতকতার স্মৃতিগুলো ঘুরপাক খাচ্ছিল।
নীরব তখন সেখানে অজ্ঞান হয়ে যায়। সকালের দিকে তার পাশের রুমের কলিগ, মানে তারা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একজন এক রুমে থাকে, তো সেখানের একজন সকালবেলা নীরবের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে নীরব অচেতন অবস্থায় পড়ে আছে। তখনই সে বাকিদের ডাক দেয়। সবাই মিলে তখন নীরবকে ধরে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ইমার্জেন্সি নীরবকে নিয়ে আইসিইউতে চলে যায়। অন্যদিকে অনন্যা নীরবকে ভার্সিটিতে দেখতে না পেয়ে তার ক্লাসে গেলে দেখে সেখানেও নীরব নেই। অনন্যা তখন নীরবকে কল করলে নীরবের রুমমেট তুষার কল ধরে। হ্যালো নীরব, তুমি কোথায়? আপনি নীরবের কে হন? আমি অনন্যা, নীরবের ফ্রেন্ড। কিন্তু আপনি কে, আর নীরবের ফোন আপনার কাছে কেন? নীরব এখন হাসপাতালে আছে, আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন। কেন, নীরবের কি হয়েছে? আপনি আসুন, আসলেই দেখতে পাবেন। অনন্যা তখন দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে দ্রুত হাসপাতালের দিকে যায়। তার চোখের পানি বাদ মানছিল না। নীরবের কিছু হবে না তো? আল্লাহ, তুমি আমার নীরবের কোনো ক্ষতি করো না, আমি নীরবকে ছাড়া বাঁচবো না। ট্যাক্সি হাসপাতালে পৌঁছালে অনন্যা দ্রুত ভাড়া দিয়ে হাসপাতালে যায়। অনন্যা তখন নীরবের ফোনে কল করলে তুষার বলে, আপনি তৃতীয় তলায় চলে আসুন। অনন্যা কিছু না বলে দ্রুত তৃতীয় তলায় গেলে তখন তুষার এসে বলে, আপনি কি অনন্যা? হ্যাঁ হ্যাঁ, আমি অনন্যা, কিন্তু নীরব কোথায়? তুষার তখন অনন্যাকে নিয়ে একটা ক্যাবিনে যায়। সেখানে বেডে নীরবকে শুয়ে রাখা হয়েছে, তার মুখে অক্সিজেন পাইপ। অনন্যা নীরবকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে। নীরবের কি হয়েছে? ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার কারণে ব্লাড সেলস কাজ করা বন্ধ করে দিয়েছে, এখন সুস্থ আছে, 30 মিনিট পর জ্ঞান ফিরবে। অনন্যা তখন নীরবের বেডে বসে কান্নায় ভেঙে পড়ে। তার হাত ধরে সে নীরবের সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে। তার মনে তখন শুধু একটাই চিন্তা, নীরব যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। এবার কি হবে? নীরব কি সুস্থ হয়ে উঠবে? অনন্যার এই ভালোবাসাকে নীরবের জীবনে নতুন আলো নিয়ে আসবে? নীরব কি তার বাবা মাকে মেনে নেবে? দর্শক, সামনে কিন্তু আপনাদের জন্য সুন্দর কিছু অপেক্ষা করছে, তাই মনোযোগ দিয়ে গল্প শুনতে থাকুন। প্রায় 30 মিনিট পর নীরবের জ্ঞান ফিরে আসে। সে ধীরে ধীরে চোখ খোলে। নিজেকে হাসপাতালের সাদা বিছানায় দেখে সে প্রথমে অবাক হয়। তার মাথায় তখনও তারিকের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছিল, আর সাইমার বিশ্বাসঘাতকতার স্মৃতি তাকে আচ্ছন্ন করে রেখেছিল। তখনই সে দেখে অনন্যা তার পাশে বসে কাঁদছে। অনন্যার চোখ ফোলা, মুখটা ফ্যাকাশে, যা দেখে বোঝা যাচ্ছিল সে কতটা চিন্তিত ছিল। অনন্যা? নীরবের কণ্ঠস্বর শুনে অনন্যা দ্রুত মাথা তোলে। নীরবের হাত বাড়ানো দেখে অনন্যা দ্রুত তার হাত ধরে কান্নায় ভেঙে পড়ে। নীরব, তোমার কি হয়েছিল? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল তোমাকে বুঝি হারিয়ে ফেলবো। অনন্যার কান্না দেখে নীরবের মনে এক অদ্ভুত শান্তি আসে। এই মেয়েটা তাকে কতটা ভালোবাসে, কতটা চিন্তা করে তা সে উপলব্ধি করতে পারে। সে তার দুর্বল হাত দিয়ে অনন্যার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি ঠিক আছে অনন্যা, চিন্তা করো না, এখন ভালো লাগছে। অনন্যা তখনও নীরবের হাত ধরে কাঁদছিল। নীরব তাকে সান্ত্বনা দিতে থাকে। অনন্যা তখন নীরবকে আর কোনো প্রশ্ন করে না। সে বুঝতে পারে এখন নীরবের মাথায় চাপ পড়তে পারে, তার মানসিক অবস্থা এখনও স্বাভাবিক হয়নি। এরপর থেকে শুরু হয় অনন্যার সেবা। সে নিজের ক্লাস আর কাজ সামলে প্রতিদিন হাসপাতালে নীরবের পাশে থাকত। নীরবের খাবার, ওষুধ আর অন্যান্য সব কিছুর খেয়াল রাখত। নীরব তাকে বারবার তার বাসায় চলে যেতে বলতো, অনন্যা তুমি কেন এখানে কষ্ট করছো? তোমার ক্লাস আছে, কাজ আছে, তুমি বাসায় যাও, আমি তো এখন ভালো আছি। কিন্তু অনন্যা নীরবের কথা কানেও তোলে না। সে নীরবের মুখে হাত রেখে তাকে চুপ করিয়ে দিত। চুপ করো, আমি তোমাকে এই অবস্থায় একে ফেলে কোথাও যাব না। তোমার সুস্থ হওয়া না পর্যন্ত আমি তোমার পাশেই থাকবো। তোমার জন্য আমি সব ক্লাস পরে ম্যানেজ করে নিতে পারবো। অনন্যার এই কথাগুলো নীরবের মনে এক গভীর ভালোবাসার জন্ম দেয়। তার মনে হয় জীবনে এত কষ্ট আর প্রতারণার পর অনন্যাই একমাত্র মানুষ যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। তারেক যেমন তার বন্ধু হিসেবে পাশে ছিল, অনন্যা তেমনই তার জীবনের এক নতুন আশ্রয় হয়ে উঠেছে। নীরবের মনে জমে থাকা সব অবিশ্বাস আর ভয় যেন অনন্যার ভালোবাসার স্পর্শে ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল অনন্যাকে সে আর তার জীবন থেকে দূরে রাখতে পারবে না। হাসপাতালে একদিন রাতে নীরব তখন গভীর ঘুমে মগ্ন। সারাদিনের ক্লান্তি আর শারীরিক দুর্বলতায় সে চোখ বুঝতে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। অনন্যা তখন নীরবের পাশে বসে তার ওষুধগুলো ফাইলের সাথে মিলাচ্ছিল আর তার সুস্থতার জন্য মনে মনে প্রার্থনা করছিল। হাসপাতালে রুমের মৃদু আলোতে অনন্যার মুখটা স্নিগ্ধ লাগছিল। ঠিক তখনই নীরবের ফোন বেজে ওঠে। অনন্যা দ্রুত ফোনটার সাউন্ড অফ করে দেয়, যেন নীরবের ঘুমে কোনো সমস্যা না হয়। অনন্যা তখন নীরবের ফোনের স্ক্রিনের দিকে তাকালে দেখতে পায় তারিক দিয়ে সেভ করা একটা নাম্বার।
অনন্যা কলটা রিসিভ করে। কী রে নীরব, কী করছিস? তোর ফোন ধরছিস না কেন? নীরব অসুস্থ, আমি ওর বন্ধু অনন্যা। নীরব তুই অসুস্থ মানে? কি হয়েছে ওর? অনন্যা তখন সবটা তারেককে খুলে বলে। কিভাবে নীরব অজ্ঞান হয়ে গিয়েছিল, কিভাবে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, আর ডাক্তার কি বলেছেন। তারেকের কথা শুনে নীরবকে যতটা তার দুর্বল মনে হচ্ছিল, তারেক যেন আরো বেশি ভেঙে পড়ে। সবটার জন্য আমিই দায়ী। আমি যদি কিছু না বলতাম তাহলে এসব কিছুই হতো না। আপনি দায়ী মানে? হ্যাঁ, আমিই দায়ী। এসব বিষয় আপনাকে জানানো যাবে না, শুধু এটা জেনে রাখুন যে নীরবের একটা কালো অতীত আছে। আমি জানতে চাই, প্লিজ আমাকে খুলে বলুন। ওকে যখনই ওর বাবা মায়ের কথা জিজ্ঞাসা করি ও তখন এড়িয়ে যায়, আর ওর ফোনেও ওর বাবা মায়ের কোনো নাম্বার নেই। আমি জানতে চাই কেন এমন। এসব বিষয় না জানাই ভালো। সরি, আমি আপনাকে বলতে পারবো না। প্লিজ ভাইয়া, আমাকে একটু খুলে বলুন। আমি ওকে ভালোবাসি, ওর ভিতরে কষ্টটা আমি বুঝতে পারছি। আমি ওর পাশে থাকতে চাই, কিন্তু ওর অতীত না জানলে আমি কিভাবে ওকে সাহায্য করব, কিভাবে ওর পাশে থাকবো? প্রথমে তারেক রাজি হচ্ছিল না, কিন্তু অনন্যার জোরাজুরি আর তার কথায় ভালোবাসা উদ্বেগের গভীরতা তারেককে প্রভাবিত করে। সে বুঝতে পারে অনন্যা সত্যিই নীরবকে ভালোবাসে। নীরব যখন হাসপাতালে, তখন অনন্যাকেই তার সবটা জানা উচিত। তারেক তখন নীরব ও সাইমার সে পুরনো ঘটনা, পরিবারের অবিশ্বাস আর নীরবের জেল খাটার পুরোটা অনন্যাকে খুলে বলে। সবটা বলা শেষ হলে তারেক কল রেখে দেয়। অনন্যার চোখ ভিজে আসে। সে নীরবের তার চোখের পানি ফেলে। তার চোখের সামনে তখন নীরবের সে পুরনো কষ্টগুলো ভেসে ওঠে। অনন্যা মনে মনে বলে, নীরবের জীবনে এত কষ্ট, কিন্তু কখনো কেউ এটা বুঝতেই পারেনি। ও এত একা ছিল, ওকে এত ভুল বোঝা হয়েছিল। অনন্যার মন তখন নীরবকে নিয়ে আরো বেশি করে ভরে ওঠে। সে তার পাশে বসে থাকা ঘুমন্ত নীরবের কপালে খুব আলতো করে একটা চুমু দেয়। অনন্যা আবেগময় কণ্ঠে ফিসফিস করে, তুমি একবার সুস্থ হও, আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমাকে ভালোবাসবো। নীরব সুস্থ হওয়ার পর তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে? অনন্যা কি পারবে নীরবের পুরনো কষ্টগুলো ভুলিয়ে দিতে? অনন্যা কি তার ভালোবাসা প্রকাশ করবে? তাড়াতাড়ি চলুন, সেই সুন্দর মুহূর্তটা আসতে চলেছে। 1 সপ্তাহ পর অনন্যার অক্লান্ত সেবা আর ভালোবাসার জোরে নীরব এখন সম্পূর্ণ সুস্থ। হাসপাতাল থেকে সে ছাড়া পেয়েছিল, কিন্তু অনন্যা এখনও তার পাশেই ছিল, নীরবের খেয়াল রাখছিল। সেদিন অনন্যা নীরবকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। নীরব দ্বিধা না করে রাজি হয়ে যায়, কারণ সে জানতো অনন্যার সঙ্গ তার কাছে এখন কতটা গুরুত্বপূর্ণ। তারা দুজন সেন্ট্রাল পার্কে ঘুরতে যায়। পার্কের পরিচিত পথ ধরে হাঁটতে হাঁটতে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছিল, গল্প করছিল। শীতের মিষ্টি রোদ আর ফুরফুরে বাতাস তাদের মনকে স্নিগ্ধ করে তুলছিল। হাঁটতে হাঁটতে তারা পার্কের এক কোণে চলে আসে, যেখানে লোকজনের আনাগোনা কিছুটা কম। চারদিকে তখন এক শান্ত রোমান্টিক পরিবেশ। অনন্যা ধীরে ধীরে নীরবের হাত ধরে চোখে গভীর ভালোবাসা নিয়ে নীরবকে ডাক দেয়। নীরব। অনন্যার কণ্ঠস্বরে এক অন্যরকম অনুভূতি ছিল। নীরব বুঝতে পারে অনন্যা কি বলতে চাইছে। তার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। অনন্যা নীরবের চোখের দিকে তাকিয়ে তার অপর হাত দিয়ে নীরবের গাল স্পর্শ করে। নীরব, আমি জানি তুমি হয়তো প্রস্তুত নও, কিন্তু আমি আর আমার অনুভূতি লুকিয়ে রাখতে পারছি না। আমি তোমাকে খুব ভালোবাসি নীরব। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? অনন্যার এমন সরাসরি প্রস্তাবে নীরব যেন বজ্রাহত হয়। তার মনে তখন এক মিশ্র অনুভূতি, ভালোবাসা, কৃতজ্ঞতার, অতীতের ভয়। তার পুরনো ক্ষতগুলো আবারও মাথা ছাড়া দিয়ে ওঠে। সে দ্রুত অনন্যার হাত ছেড়ে দেয়। না অনন্যা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমার যোগ্য নই। তুমি আমার অতীত জানো না। আমি সব কিছু জেনে তোমাকে ভালোবেসেছি নীরব। মানে তুমি কি বলছো? অনন্যা তখন তারেকের থেকে নীরবের অতীত জানার পুরো ঘটনাটা নীরবকে খুলে বলে। কিভাবে সে হাসপাতালে নীরবের ফোন পেয়েছিল, তারেকের সাথে কথা বলেছিল, আর তারেক কিভাবে নীরবের কষ্টের কথাগুলো বলছিল, সবটা সে নীরবকে জানায়। নীরবের চোখে তখন বিস্ময় আর অবিশ্বাস। আমি তোমার যোগ্য নই অনন্যা। আমার কোনো পরিচয় নেই। আমি একজন জেল ফেরত। আমার অতীতটা খুব খারাপ। অনন্যা নীরবের হাত ধরে চোখে জল নিয়ে কিন্তু দৃঢ়তার সাথে বলে, তোমার অতীত তোমার পরিচয় না নীরব। তোমার পরিচয় তুমি নিজে, তোমার সততা, তোমার পরিশ্রম, তোমার অদম্য জেদ, এটাই তোমার আসল পরিচয়। আমি সেই নীরবকে ভালোবাসি, যে হাজার কষ্টের মধ্যেও নিজেকে প্রমাণ করতে চায়। তুমি শুধু একজন জেল ফেরত নও, তুমি একজন যোদ্ধা, আর আমি একজন যোদ্ধাকে ভালোবাসি। তুমি আমার জীবনে সবচেয়ে যোগ্য মানুষ।
অনন্যার কথায় নীরবের বাঁধ ভেঙে যায়। তার মনে জমে থাকা সব কষ্ট, সব অভিমান, সব ভয় যেন মুহূর্তে গলে যায়। সে আর কিছু না বলে অনন্যাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। অনন্যাও নীরবকে জড়িয়ে ধরে কান্না করে। তাদের নীরব কান্নায় তাদের অব্যক্ত ভালোবাসা আর কষ্টের প্রকাশ পায়। ধীরে ধীরে তাদের কান্না কমে আসে। নীরবের মনে তখন এক নতুন শান্তি আর বিশ্বাস। অনন্যার ভালোবাসা তার জীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। সূর্যাস্তের নরম আলো তাদের মুখমণ্ডলে এসে পড়ে, আর পার্কের শান্ত পরিবেশ তাদের ভালোবাসার সাক্ষী হয়। তাদের চোখের জলে ভেজা মুখে এক নতুন রোমান্টিকতার ছোঁয়া লাগে। নীরব ও অনন্যার এই গভীর ভালোবাসা কি তাদের জীবনকে নতুনের দিকে মোড় দেবে? তাদের সম্পর্ক কি এবার সত্যিকারের এক নতুন দিগন্তে পৌঁছাবে, নাকি তাদের সম্পর্কে কোনো কালো মেঘ ঘনিয়ে আসবে? অনন্যার আলিঙ্গনে নীরবের জীবনে এক নতুন সুর বেজে ওঠে। তার সমস্ত পুরনো কষ্ট, অভিমান আর ভয় যেন অনন্যার ভালোবাসার উষ্ণতায় গলে যায়। সে পার্কে বসে তারা একে অপরের হাত ধরে অনেকক্ষণ গল্প করে, ভবিষ্যতের স্বপ্ন দেখে। নীরবের মনে তখন কোনো দ্বিধা ছিল না। সে জানে অনন্যাই তার জীবনের একমাত্র আশ্রয়। এরপর থেকে নীরব আর অনন্যার প্রেম জীবন শুরু হয়। তাদের দিনগুলো যেন স্বপ্নের মতো কাটতে থাকে। ভার্সিটি ক্লাস শেষে তারা একসাথে কফি শপে যেত, লাইব্রেরিতে পড়াশোনা করতো বা সন্ধ্যায় পার্কে বসে গল্প করত। তারা দুজনেই দুই ডিপার্টমেন্টে থাকলেও তাদের দুটি মন সবসময় একসাথে থাকতো। অনন্যার ভালোবাসায় নীরব নিজের ভেতরের সব অন্ধকার দূর করে এক নতুন জীবন খুঁজে পায়। নীরবের মুখে হাসি ফোটে, যা দেখে অনন্যাও তৃপ্ত হতো। অনন্যা নীরবের অতীতের কষ্টগুলো ভুলিয়ে দিতে চাইতো, আর নীরবও অনন্যার সান্নিধ্যে সব ভুলে যেত। নীরব অনন্যার হাত ধরে মুখে হাসি নিয়ে বলে, আমার মনে হয় আমি সত্যি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। আমি আরও ভাগ্যবান যে তোমার মতো একজন মানুষকে জীবনে পেয়েছি। তুমি আমার সব। তাদের প্রেমের মুহূর্তগুলো ছিল ছোট ছোট দুষ্টুমি, একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা আর অকুণ্ঠ ভালোবাসা দিয়ে ভরা। নীরব তার জীবনে প্রথমবার সত্যিকারের সুখ অনুভব করেছিল। অনন্যা তার পাশে থাকলে সে যেন সব প্রতিকূলতা জয় করার শক্তি পেত। একদিন রাতে নীরব তারেকের সাথে কথা বলার জন্য ফোন করে। সে তার প্রাণের বন্ধুকে তার জীবনের এই নতুন অধ্যায়ের খবর জানাতে অধীর আগ্রহ অপেক্ষা করছিল। তারেক, কেমন আছিস? তোর সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। আমি ভালো আছি রে। বল, কি এমন গুরুত্বপূর্ণ কথা? তোর গলা শুনে মনে হচ্ছে যেন লটারি জিতেছিস। লটারির চেয়েও বড় কিছু। অনন্যা আর আমি এখন সম্পর্কে আছি। আমরা একে অপরকে ভালোবাসি। নীরবের কথা শুনে তারেক কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর আনন্দের এক ঝলক তার কণ্ঠে ফুটে ওঠে। কি বলছিস? সত্যি? আমার বিশ্বাসই হচ্ছে না। কত খুশি হয়েছে আমি, তোকে বোঝাতে পারবো না। আমি জানতাম অনন্যা তোকে ঠিকই ভালোবাসবে। এই মেয়েটাই তোর জন্য সঠিক। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিলি। অনন্যাকে পাশে পেয়ে মনে হচ্ছে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। এটাই তো চাইছিলাম রে, তোর জীবনে সব সুখ আসুক। এটাই আমার একমাত্র প্রার্থনা। অনন্যা খুব ভালো মেয়ে, ওকে কখনো কষ্ট দিস না। নারী, ওকে আমি কোনোদিনও কষ্ট দিব না। ও আমার জীবনের আলো। তারেকের এই খুশি নীরবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। তারেক যে তার সিদ্ধান্তে খুশি হয়েছে এটা জেনে নীরব আরও স্বস্তি পায়। এই নতুন ভালোবাসার বন্ধুত্বের সমর্থন নিয়ে নীরব যেন তার নতুন জীবনের কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য আরও শক্তিশালী হয়ে ওঠে। পড়াশোনার পার্ট টাইম ব্যবসার ব্যস্ততার মাঝে নীরবের দিনগুলো দ্রুত কাটছিল। তার পাশে অনন্যা সবসময় ছিল, নীরবের খেয়াল রাখত আর তাকে অনুপ্রেরণা দিত। অনন্যার ভালোবাসার সঙ্গ নীরবের জীবনের কঠিন পথ চলাকে অনেক সহজ করে তুলেছিল। নীরব বুঝতে পারছিল অনন্যা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। একদিন বিকেলে নীরব যখন তার ক্লাস শেষ করে অনন্যার সাথে ফোনে কথা বলছিল, তখনই অনন্যার বাবা কাশিম চৌধুরী তাকে ফোন করে। মা, তোর ডিগ্রি শেষ হতে তো এখনো 2 বছরের মতো সময় আছে। আমি চাচ্ছিলাম আমার একটা বন্ধুর ছেলের সাথে তোর এনগেজমেন্টটা করিয়ে রাখতে। ছেলেটা খুব ভালো, অলরাউন্ডার, পারফেক্ট। তুই পরে দেশে আসলে না হয় তোদের বিয়ে হবে। অনন্যার মুখের হাসি মিলিয়ে যায়, তার হৃদস্পন্দন বেড়ে যায়। সে তার বাবার এই প্রস্তাব শুনে অবাক হলেও নিজেকে সামলে নেয়। না বাবা, ও যতই ভালো হোক না কেন, আমার দ্বারা এটা সম্ভব না। কারণ আমি একজনকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ভালোবাসিস মানে? কে সে? সে কি ওই দেশি নাকি? না বাবা, ও বাংলাদেশি। তোমরা ওকে চিনবে না। ওর নাম নীরব। আমি ওকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করব। অনন্যার কথা শুনে কাশিম চৌধুরী কিছুক্ষণ নীরব থাকেন। তারপর তার কণ্ঠে একরকম সুর শোনা যায় যা অনন্যাকে বিস্মিত করে। আমরা কখনোই তোকে কোনো কিছুতে জোর করিনি, আর এটা তোর নিজের জীবনের জন্য। আমার বিশ্বাস আছে যে তুই খারাপ কাউকে তোর জন্য বাছাই করবি না। আচ্ছা তাহলে শোন, আমি, তোর মা আর আনিকা 1 সপ্তাহ পর আসছি।
তোদের এনগেজমেন্টটা করিয়ে দেব। সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, সত্যি। কথা শেষ করে অনন্যার তো যেন ডান্স করার মতন অবস্থা। তার মনে তখন বাঁধভাঙা আনন্দ। সে আর এক মুহূর্ত দেরি না করে তখনই নীরবকে কল করে। নীরব, তুমি বিশ্বাস করতে পারবে না কি হয়েছে। কি হয়েছে অনন্যা? সব ঠিক আছে তো? তুমি কাঁদছো কেন? বাবা আমাদের এঙ্গেজমেন্টের জন্য রাজি হয়েছে। তিনি এক সপ্তাহ পর মা আর আনিকাকে নিয়ে আসছেন। আমাদের এঙ্গেজমেন্ট হবে। কি বলছো তুমি অনন্যা? সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এটা তো দারুণ খবর। আমি ভাবতেও পারিনি এটা সম্ভব হবে। নীরবের মনে তখন এক বিশাল স্বস্তি আর আনন্দ। তারেকের কাছ থেকে কাশিম চৌধুরীর পরিচয় জানার পর থেকে নীরবের মনে এক ভয় ছিল, কিন্তু অনন্যার বাবা তাদের সম্পর্ক মেনে নিয়েছেন জেনে সে যেন আকাশের চাঁদ হাতে পায়। নীরব তখনই তারেকে ফোন করে। তারেক, শুনছিস? আমার এঙ্গেজমেন্ট হতে চলেছে। অনন্যার বাবা রাজি হয়েছেন। তুই যেন চলে আসিস। না ভাই, আমি আসতে পারবো না। কি মনে করেছিস আমি এটা বলবো? তোর এঙ্গেজমেন্ট আর আমি আসবো না। আমি এখনই টিকিট কাটছি, দাঁড়া, আমি অবশ্যই আসবো। নীরব আর তারেক কিছুক্ষণ কথা বলে। তারেকের খুশি নীরবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। নীরব বুঝতে পারে তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো পেছনে ফেলে সে এক নতুন সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। অনন্যা তারেকের মতো মানুষদের পাশে পেয়ে সে নিজেকে ধন্য মনে করে। দেখতে দেখতে আরও 5টা দিন কেটে যায়। আমেরিকার সময় অনুযায়ী 2 দিন পরেই নীরব আর অনন্যার এঙ্গেজমেন্ট। এর মধ্যে অনন্যার বাবা মা কাশিম চৌধুরী ও তার স্ত্রী আর ছোট বোন আনিকা এসে পৌঁছেছেন। তারিখও চলে এসেছে। এঙ্গেজমেন্টের আগের এই দিনগুলোতে সবাই মিলেমিশে এক আনন্দ ঘন সময় কাটাচ্ছিল। অনন্যার বাবা মা খুবই ভালো মনের মানুষ ছিলেন। তারা নীরবের সাথে কথা বলেন, তার জীবন সংগ্রাম ও এত অল্প বয়সে তার অধ্যবসায় দেখে মুগ্ধ হন। তারা বুঝতে পারেন এই ছেলে ভবিষ্যতে অনেক বড় হবে। তাদের মনে নীরবের প্রতি এক গভীর শ্রদ্ধা আর আস্থা তৈরি হয়। অন্যদিকে অনন্যার ছোট বোন আনিকার সাথে নীরবের দারুণ ভাব জমে ওঠে। আনিকা ছিল খুবই চঞ্চল আর দুষ্ট প্রকৃতির মেয়ে। এই নীরব ভাইয়া, তুমি নাকি খুব ভালো ফুটবল খেলো, অনন্যা আপু বলল। অনন্যা তোমাকে কি বলেছে? আমি তো ভালো ফুটবল খেলতে পারি না। শুধু 2-1বার খেলেছি, তাও অনন্যার সাথে। ধুর, অনন্যা আপু তো সব সময় বাড়িয়েই বলে। আচ্ছা, তুমি যখন এখানে আসবে তখন আমরা কিন্তু একসাথে গেম খেলবো। তুমি আমাকে জিতিয়ে দেবে, কেমন? দেখা যাক তুমি আমাকে জেতাতে পারো কিনা, সেটা আসল কথা। আমি তো তোমার চেয়ে অনেক ভালো খেলি। নীরবের সাথে আনিকার এই দুষ্টুমি আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের পারিবারিক পরিবেশকে আরও সহজ করে তোলে। সেদিন রাতে নীরব তার রুমে একা বসেছিল। তার মনে এক চাপা অস্বস্তি কাজ করছিল। সে অনুভব করছিল অনন্যার বাবা মায়ের কাছে তার অতীত সম্পর্কে কিছু গোপন রাখা উচিত নয়। তাদের কাছে সব সত্যিটা বলা দরকার। নীরব তখন অনন্যাকে ফোন করে। অনন্যা, তুমি কি এখন ফ্রি আছো? তোমার সাথে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ নীরব, বলো, সব ঠিক আছে তো? আমি চাই না তোমার বাবা মায়ের কাছে আমার ব্যাপারে কিছু গোপন থাকুক। তুমি তাদের আমার সবটা বলে দাও, আমার অতীত, আমার জেল কাটার কথা, সবটা। নীরবের কথা শুনে অনন্যা প্রথমে একটু আপত্তি করে। সে চায় না তার বাবা মায়ের কাছে নীরবের কষ্টগুলো আবার নতুন করে ফিরে আসুক। নীরব, আমি জানি না যদি তারা তোমাকে ভুল বুঝেন। তারা তো তোমাকে খুব পছন্দ করেছেন। না অনন্যা, আমি চাই না আমাদের সম্পর্ক কোনো মিথ্যার উপর গড়ে উঠুক। তাদের সবটা জানার অধিকার আছে। যদি তারা আমাকে গ্রহণ না করেন তাহলে আমার কোনো অভিযোগ থাকবে না। প্লিজ অনন্যা, তুমি তাদের বলো। নীরবের দৃঢ়তা দেখে অনন্যা বুঝতে পারে তার এটা করা উচিত। অনন্যা তখন তার বাবা মায়ের কাছে যায় এবং নীরবের জীবনের সব সত্যি তুলে ধরে। সাইমার মিথ্যে অভিযোগ, শুভ আর সাইমার সম্পর্ক, নীরবের জেল খাটা আর তারিকের সহায়তায় নীরবের আমেরিকায় আসা, সব কিছু বিস্তারিত জানে। অনন্যার কথাগুলো শুনে তার বাবা মা হতবাক হয়ে যান। তাদের চোখে জল চলে আসে। অনন্যার মা, যিনি এতক্ষণ ধরে নীরবের প্রতি মুগ্ধ ছিলেন, তিনি এবার কান্নায় ভেঙে পড়েন। ছি ছি, বাবা মা কিভাবে এমন হতে পারে? মানছি ছেলেটাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু পুলিশে দিয়েছে। এমন বাবা মা থাকার চেয়ে না থাকা ভালো। ছেলেটা এত কষ্ট পেয়েছে। অনন্যার বাবা মা মায়ের কথায় সম্মতি জানান। তার মুখেও কষ্টের ছাপ স্পষ্ট। নীরবের সাথে যা হয়েছে তা সত্যি অকল্পনীয়, কিন্তু ওর এই বয়সে এত কিছু সহ্য করে নিজেকে প্রতিষ্ঠিত করার যে জেদ, সেটাই ওর আসল পরিচয়। শোন মা, কখনো ছেলেটাকে কষ্ট দিস না। ছেলেটা এমনিতেই অনেক কষ্ট পেয়েছে ওর জীবনে। তুমি সবসময় ওর পাশে থেকো।
অনন্যার বাবা মায়ের এই প্রতিক্রিয়া দেখে অনন্যা আরও বেশি খুশি হয়। নীরবের প্রতি তাদের ভালোবাসা আর বিশ্বাস যেন আরও বেড়ে যায়। নীরবও এই খবর জানতে পেরে এক বিশাল স্বস্তি অনুভব করে। তার জীবনের সবচেয়ে বড় ভয়টা যেন আজ কেটে গেল। অবশেষে তাদের এঙ্গেজমেন্টের দিন চলে আসে। হলঘরটা ফুল আর আলোয় সেজে ওঠে। অনন্যাকে অপূর্ব সুন্দর লাগছিল। নীরবের মুখেও ছিল এক ঝলমলে হাসি। অনন্যার বাবা মা হাসি মুখে তাদের মেয়েকে নীরবের হাতে তুলে দেন। তাদের চোখে ছিল আশীর্বাদ আর ভালোবাসা। অনন্যার বাবা কাশেম চৌধুরী নীরব আর অনন্যার মাথায় হাত রেখে বলেন, তোমরা সুখে থেকো। নীরবের মতো ছেলে সত্যি বিরল। তারিক এগিয়ে আসে নীরব আর অনন্যার দিকে। তার চোখে ছিল তার বন্ধুর জন্য গর্ব আর সীমাহীন আনন্দ। তারিক হাসি মুখে নীরবকে জড়িয়ে ধরে। অভিনন্দন বন্ধু, তোর এই খুশিতে আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না। তোদের এই সুন্দর মুহূর্ত দেখে মনে হচ্ছে সব কষ্ট সার্থক। তারিক এরপর অনন্যার দিকে ঘুরে তার হাত ধরে বলে, অনন্যা, তুমি নীরবের জীবনে এক নতুন আলো এনেছ। ওকে অনেক সুখে রেখো। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছার দোয়া রইল। তোমরা দুজনেই সুখী হও। তারিকের এই আন্তরিক অভিনন্দন আর দোয়া নীরবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। এই এঙ্গেজমেন্ট শুধু দুটি মানুষের মিলন ছিল না, এটা ছিল একটা নতুন জীবনের শুরু, যেখানে ভালোবাসা আর বিশ্বাসই ছিল সবচেয়ে বড় ভিত্তি। সময় দেখতে দেখতে খুব তাড়াতাড়ি চলে যায়। 2 বছর পর আজকে আরবান সিটি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন ডে। আজ নীরবের জীবনে আরেকটা স্মরণীয় দিন। আজকের পর তার ছাত্র জীবনের ইতি ঘটবে। এই 2 বছরে নীরব আর অনন্যার ভালোবাসা আরও গভীর হয়েছে। তারা যেন দুজন দুজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। অনন্যা নীরবের প্রতিটি পদক্ষেপে পাশে ছিল, তার অনুপ্রেরণা ছিল। নীরবের ব্যবসায় 2 বছরে অভাবনীয় সাফল্য লাভ করেছে। তার স্টার্ট আপ কোম্পানি এখন পুরো আমেরিকায় ছড়িয়ে পড়েছে, এমনকি বিদেশেও কয়েকটা শাখা খুলেছে। অথচ এই কোম্পানির মালিককে তা এখনও কেউ জানে না। নীরব নিজেকে আড়ালে রেখে কাজ করে গেছে। তার এই সাফল্য ছিল তার অতীতের সব অপমানের যোগ্য জবাব। গ্র্যাজুয়েশনের দিন নীরব ও অনন্যা অনেক মজা করে। তাদের জন্য এটা ছিল এক মিশ্র অনুভূতি। একদিকে যেমন নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার আনন্দ, তেমনই এই ক্যাম্পাসের সাথে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি, হাসি, ঠুল্লি আর ভালোবাসার মুহূর্তগুলোকে বিদায় জানানোর কষ্ট। ইউনিভার্সিটির প্রতিটি কোণায় তাদের একসাথে কাটানোর সময়ের ছাপ রয়েছে। এবার দৃশ্য পরিবর্তন হয়। ভার্সিটি শেষ হওয়ার কয়েকদিন পরের দৃশ্য। আজ নীরব আর অনন্যার শুভ বিবাহ। ব্যাপারটা হয়তো অপ্রত্যাশিত মনে হতে পারে, কিন্তু তারা ভার্সিটি শেষ হওয়ার আগেই সবকিছু পরিকল্পনা করে রেখেছিল। আত্মীয় স্বজন ও কাছের বন্ধুদের আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। আজকের বিয়েতেও সে এঙ্গেজমেন্টের অতিথিরাই উপস্থিত আছে। এত বড় বিজনেসম্যান হওয়া সত্ত্বেও বিয়েটা ঘরোয়াভাবেই হচ্ছে, কারণ ইসলামে ধুমধাম করে বিয়ের নিয়ম নেই। তাই সকল ইসলামী নিয়ম মেনে এই পবিত্র কাজটি সম্পন্ন হয়। নীরব আর অনন্যার চোখে ছিল এক পবিত্র ভালোবাসা আর নতুন জীবনের স্বপ্ন। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নীরব অনন্যাকে নিয়ে তাদের নতুন সাজানো কক্ষে প্রবেশ করে। রুমটা মৃদু আলোয় আলোকিত, আর বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছিল। অনন্যা লাজুক মুখে বসেছিল, তার চোখে এক নতুন স্বপ্ন আর ভালোবাসা। নীরব ধীরে ধীরে অনন্যার কাছে এসে তার হাত ধরে। অনন্যা, তোমায় আজ এত সুন্দর লাগছে যে আমি চোখ ফেরাতে পারছি না। তুমিও তো কম নও। আমার জীবনে এত অন্ধকার ছিল, তুমি এসেছো বলে আমার জীবনটা আজ আলোয় পড়ে গেছে। আমি কল্পনাই করিনি যে আমার জীবনে এমন সুন্দর কিছু ঘটবে। আমিও কখনো ভাবিনি তোমার মতো একজন মানুষের সাথে আমার দেখা হবে। তুমি আমার সব স্বপ্ন পূরণ করেছো নীরব। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি অনন্যা, তুমি আমার জীবন। তাদের চোখে ছিল একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা, বিশ্বাস আর সীমাহীন ভালোবাসা। অনন্যা নীরবের বুকে মাথা রাখে। নীরব অনন্যার চুলে হাত বুলিয়ে দেয়। তারপর নীরব ধীরে ধীরে অনন্যাকে তার বুক থেকে তুলে তার গোলাপি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর ধীরে ধীরে বিছানায় যায়। তারা একে অপরের বাহু ডোরে নিজেদেরকে সঁপে দেয়। বাইরের পৃথিবীর কোলাহল তখন তাদের কাছে তুচ্ছ মনে হয়। সে রাতে তারা শুধু দুটি শরীর ছিল না, ছিল দুটি ভালোবাসার পবিত্র আত্মার মিলন। তাদের বাসরাত ছিল এক নতুন জীবনের প্রতিশ্রুতি, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সঙ্গই ছিল তাদের একমাত্র সম্পদ। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিদায় জানানোর পালা আসে। একে একে সবাই নীরব আর অনন্যাকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছিল। অনন্যার বাবা কাশেম চৌধুরী নীরবের কাছে এসে দাঁড়ান। তার চোখে তখন এক ধরনের তৃপ্তি আর স্নেহ। অনন্যার বাবা কাশেম চৌধুরী নীরবের কাঁধে হাত রাখে। বাবা নীরব, দেশেও তো একটু যাওয়া দরকার। দেশের মানুষগুলো হয়তো তোমার সাথে খারাপ করেছে, কিন্তু দেশ তো কিছু করেনি। তোমার মাতৃভূমি তো তোমার অপেক্ষায় আছে। না বাবা, আমি খুব শীঘ্রই দেশে আপনাদের মাঝে ফিরব। আমি জানি আমার শিকড় সেখানেই। কাশেম চৌধুরী নীরবের এই কথায় খুশি হয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন। তারিকের চোখে তখন গর্ব আর আনন্দ। সেও নীরবের সাথে কোলাকুলি করে।
সাবধানে থাকিস, আমি তো আছি, যখনই ডাকবি চলে আসবো। আর ভাবির খেয়াল রাখিস। অনন্যার মন তখন কিছুটা খারাপ ছিল, কারণ তার বাবা মা আর ছোট বোন আনিকা চলে যাচ্ছেন। তারা অনন্যার কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরেন। ভালো থাকিস মা, একদম কোনো চিন্তা করিস না। তারপর অনন্যার মা নীরবের দিকে তাকিয়ে অনন্যার হাত তার হাতে তুলে দেন। নীরবের হাতে অনন্যাকে তুলে দিচ্ছি, ওকে অনেক সুখে রেখো। আপনি চিন্তা করবেন না মা, অনন্যা আমার জীবন, আমি ওর সব দায়িত্ব নেব। তারপর সবাই একে একে বিদায় নেন। নীরব আর অনন্যা তাদের নতুন জীবনের প্রথম সকালে একসাথে দাঁড়িয়ে থাকে, হাতে হাত রেখে। তাদের মনে তখনও সে ভালোবাসার রেশ আর চোখে ভবিষ্যতের নতুন স্বপ্ন। সেদিন রাতে বিদায় পর্ব শেষ হওয়ার পর নীরব আর অনন্যা তাদের নতুন জীবনে পা রাখে। নতুন সাজানো অ্যাপার্টমেন্ট, মৃদু আলোর ছোঁয়ার ভালোবাসায় ভরা প্রতিটি কোণ। অনন্যা আলতো পায়ে হেঁটে এসে নীরবের পাশে দাঁড়ায়। তার চোখে ছিল সদ্য বিবাহিতার লাজুকতা আর ভালোবাসার গভীরতা। বিশ্বাসই হচ্ছে না, তুমি এখন পুরাপুরি আমার। নীরব অনন্যার হাত ধরে অনন্যা নীরবের কাঁধে মাথা রাখে। আর তুমিও আমার। এই মুহূর্তটা কত সুন্দর, তাই না? মনে হচ্ছে সব স্বপ্ন সত্যি হয়ে গেছে। স্বপ্ন নয় অনন্যা, তুমি আমার বাস্তব, আমার সব। আমার জীবনে এত অন্ধকার ছিল, তুমি এলে আর আমার জীবনটা আলোয় ভরে গেল। আমি কল্পনাই করিনি আমার জন্য এমন কিছু অপেক্ষা করছে। তোমার কষ্টগুলো আমাকেও কষ্ট দিত নীরব। এখন থেকে তোমার কোনো কষ্ট থাকবে না। আমি সব সময় তোমার পাশে থাকবো। তোমার সব দুঃখ আমি নিজের করে নেব। নীরব অনন্যার কপালে আলতো চুমু দিয়ে বলে, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার জীবন সঙ্গিনী, আমার সব কিছু। আমার এই সাফল্য, আমার এই নতুন জীবন, সব তোমার জন্য। অনন্যা নীরবের বুকে মাথা রেখে তার উষ্ণতা অনুভব করছিল। নীরবের হাত অনন্যার কোমরে আর অনন্যার হাত নীরবের পিঠে। তারা একে অপরের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল, যা ভালোবাসার এক নতুন সুর তৈরি করছিল। তুমি জানো, আমি সবসময় চাইতাম এমন একজন মানুষ যে আমাকে বুঝবে, আমার পাশে থাকবে। তুমি সেই মানুষটা। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তোমাকে পাওয়ার পর মনে হচ্ছে সব পরীক্ষার ফল পেয়ে গেছি। তাদের চোখাচোখি হয়। সেই দৃষ্টিতে ছিল সীমাহীন ভালোবাসা, বিশ্বাস আর এক নতুন ভবিষ্যতের স্বপ্ন। তখনই তারা দুজনের ঠোঁট জোড়া দখল করে নেয়। চারদিকে নীরবতা সময়টাকে আরও রোমান্টিক করে তুলেছে। তারা একে অপরের বাহু ডোরে নিজেদের সঁপে দেয়। বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল তখন তাদের কাছে তুচ্ছ মনে হয়। সেই রাতে তারা শুধু দুটি শরীর ছিল না, ছিল দুটি ভালোবাসার পবিত্র আত্মার মিলন। তাদের বাসরাত ছিল এক নতুন জীবনের প্রতিশ্রুতি, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সঙ্গই ছিল তাদের একমাত্র সম্পদ। দৃশ্য পরিবর্তন হয় 2 মাস পর। 2 দিন পর আনিকার জন্মদিন। আনিকা বলে দিয়েছে নীরব ভাইয়াকে ছাড়া কেক কাটবে না বলে বায়না ধরছে। তাই নীরব আর অনন্যা এখন বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। শুধু আনিকার জন্মদিনই নয়, দেশে যাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে নীরবের, যা একটু পরে জানতে পারবেন। আপনাদের তো বলতেই ভুলে গেলাম, নীরব তার পরিচয় প্রকাশ করেছে। অর্থাৎ নীরব যে কোম্পানির মালিক সেটা এখন সবাই জানে। তার সাফল্যের গল্প এখন বিশ্বজুড়ে আলোচিত। তারপর সময় মতো নীরব ও অনন্যা নিজেদের ব্যক্তিগত প্লেনে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। নীরবের সাথে ছিল 10 জন ব্যক্তিগত গার্ড, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। অন্যদিকে বাংলাদেশে সবাই জেনে গেছে যে নীরব বাংলাদেশে আসছে, কিন্তু কোথায় আসছে সেটা কেউ জানে না। তাই সাংবাদিকরা এয়ারপোর্ট ঘিরে রেখেছে, একটা খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নীরব এয়ারপোর্ট এসে নামে। সে অনন্যার হাত ধরে এয়ারপোর্ট থেকে বেরোয়। গার্ডরা কোনো সাংবাদিকই তাদের কাছে আসতে দিচ্ছিল না। টিভিতে তখন লাইভ টেলিকাস্ট চলছিল। দর্শক, আপনাদের জন্য এখন একটা টুইস্ট অপেক্ষা করছে। আপনাদের কি মনে আছে, নীরব যখন সর্বপ্রথম অনন্যার বাবার নাম কাশিম চৌধুরী শুনেছিল, তখন সে বলেছিল নামটা চেনা চেনা লাগছে? তো এই কাশিম চৌধুরী হচ্ছেন নীরবের বাবার বিজনেস পার্টনার। আজকে আনিকার জন্মদিন, সেখানে নীরবের পরিবারের সবাইও ছিল, কিন্তু কাশিম চৌধুরী এখনও জানেন না তার বিজনেস পার্টনারই হচ্ছে নীরবের বাবা। আর নীরবের বাবাও জানেন না অনন্যা হচ্ছে কাশিম চৌধুরীর মেয়ে। কি মজার অদ্ভুত ব্যাপার, তাই না? আচ্ছা, এখন চলুন গল্পে ফিরি। নীরব অনন্যার হাত ধরে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিল। অনন্যাদের বাড়িতে টিভিতে সবাই এটা লাইভ দেখছিল। নীরবের পুরো পরিবারই সেখানে ছিল। তারা তখন নবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় নীরবকে এত বড় বিজনেসম্যান হিসেবে দেখে। তাদের চোখে মুখে অবিশ্বাস আর বিস্ময়। নীরব এয়ারপোর্ট থেকে বেরোবে, তখনই একজন সাংবাদিক দূর থেকে চিৎকার করে বলে ওঠে, স্যার, আমরা 2 ঘন্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি। আমাদের অন্তত একটি প্রশ্নের উত্তর দিয়ে যান। নীরব তখন গার্ডদের সরিয়ে সাংবাদিকদের সামনে আসলে সবাই একসাথে নীরবের সামনে মাইক ধরে।
স্যার আপনার হঠাৎ বাংলাদেশ আসার কারণ কি? কেন, আমি কি আসতে পারি না নাকি? না স্যার, আমরা সেটা বলিনি। আসলে আপনার বিশেষ কোনো উদ্দেশ্য আছে কি না? আমি আমার কোম্পানির হেড সেক্টর বাংলাদেশে ওপেন করব। আর আপাতত কেউ আমাকে আর ডিস্টার্ব করবেন না। এখন আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আজকে আমার একমাত্র কিউট শালিকার জন্মদিন, ও আমার জন্য অপেক্ষা করছে। নীরব তখন সোজা গিয়ে হেলিকপ্টারে বসে পড়ে। অন্যদিকে টিভিতে আনিকা যখন শোনে নীরব তাকে কিউট বলেছে, তখন সে খুশিতে লাফ দিয়ে তার মাকে বলে, দেখলে মা, ভাইয়া আমাকে সবার সামনে কিউট বলেছে। তার কথা শুনে বাড়ির সবার চোখ বড় বড় হয়েছে, বিশেষ করে নীরবের পরিবারের, কারণ কেউই জানতো না নীরব যে বাড়িতে আসছে। নীরবের মা কৌতূহল আর ধরে রাখতে পারল না। কি ব্যাপার মা, তুমি ওকে ভাইয়া বলছো? তুমি কি ওকে চেনো? এ কথায় অনন্যার বাবা মা হেসে ওঠেন। কি ব্যাপার, আপনারা হাসছেন কেন? নীরবই হচ্ছে আমার বড় মেয়ের জামাই। এ কথা শুনে বাড়ির সবাই অবাক হয়েছে। নীরবের বাবা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। কি বলছিস তুই? আমার বিশ্বাস হচ্ছে না। আরে হ্যাঁ, এটাই সত্যি। তুই বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই। একটু পর তো আসবেই, তখন দেখে নিস। ঠিক তখনই নীরব অনন্যার বাবার ফোনে কল করে। অনন্যার বাবা তখন নীরবের বাবাকে ফোনটা দেখিয়ে বলেন, এই তো দেখ, এবার বিশ্বাস হয়েছে? নীরবের বাবার চোখ বড় বড় হয়েছে। অনন্যার বাবা তখন কল ধরেন। বাবা, আপনি বাইরের গেট বন্ধ করে দিন, যেন কোনো সাংবাদিক না ঢুকতে পারে। আর বাইরের ছাদটা খালি আছে কিনা একটু চেক করেন। আমাদের হেলিকপ্টার বাড়ির ছাদে ল্যান্ড করবে। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। আমি লোক পাঠিয়ে ছাদ খালি করছি, আর গেট আগের থেকেই বন্ধ করা আছে। অনন্যার বাবা যখন ফোন রেখে দিলেন, নীরবের মা তখন নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি হঠাৎ করে কান্না শুরু করে দিলেন। তার চোখ দিয়ে অঝোরে জল ঝরছিল। বাড়ির সবাই, বিশেষ করে অনন্যার তার বাবা মা, অবাক হয়ে নীরবের মায়ের দিকে তাকিয়ে রইলেন। তারা বুঝতেই পারছিলেন না আনন্দের এই মুহূর্তে তিনি কেন কাঁদছেন। আমি তো আমার ছেলেকে চিনতেই পারিনি। আমার নীরব, যাকে আমি বাড়ি ছাড়া করেছিলাম, যার উপর আমি বিশ্বাস রাখিনি, সে আজ এত বড় হয়েছে। আমি ওকে কত কষ্ট দিয়েছি, আমি ওকে চিনতে পারিনি। আমি ওর মা হয়ে ওর সাথে এমন অন্যায় করেছি। নীরবের মায়ের কথা শুনে বাড়ির সবার চোখ বড়বড় হয়েছে। নীরবের বাবা যিনি এতক্ষণ বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় ছিলেন, তিনিও স্ত্রীর কান্না দেখে স্তব্ধ হয়েছেন। সি, আমি তো জানতাম না এতদিন নীরব তোর ছেলে। তুই কিভাবে পারলি নীরবের সাথে এমনটা করতে? আমার তো তোদের দেখেই ঘৃণা হচ্ছে। নীরব তার একার পরিশ্রমে আজ এত দূর এসেছে। ওর এই সাফল্যের পিছনে ওর নিজের সংগ্রাম ছাড়া আর কারো অবদান নেই। আরে আমি তো ভাবছি নীরব যদি ওদের দেখে রেগে যায় তাহলে তো সমস্যাটা হয়ে যাবে। ঠিক তখনই বাড়িতে তারিক প্রবেশ করে। সে নীরবের বাবা মাকে প্রথমে খেয়াল করে না, সে সরাসরি অনন্যার বাবা মায়ের দিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? বন্ধুর সাথে দেখা করার জন্য আর তর সইছে না? আরে আঙ্কেল, এটা তো স্বাভাবিক। সেই বিয়ে খাওয়ার পর থেকে তো আর নীরবের সাথে দেখা হয়নি। তখনই পাশ থেকে নীরবের বাবা বলে ওঠেন, তারেক, তুমি নীরবের ব্যাপারে জানতে, তাহলে আমাদের বলনি কেন? আরে আঙ্কেল, আপনি এখানে? আর আপনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে নীরব নিজেই আমাকে বারণ করেছে যেন আপনাদের না বলি। ঠিক তখনই বাড়ির ছাদ থেকে হেলিকপ্টারের বিকট আওয়াজ শোনা যায়। সবাই তখন ছাদের দিকে তাকায়। নীরবের পরিবারের সদস্যরাও চমকে ওঠেন। ছাদের উপর হেলিকপ্টার ল্যান্ড করার বিকট আওয়াজ শুনে সবাই সেই দিকে তাকায়। একে একে 3টা বিশাল হেলিকপ্টার ছাদের উপর নেমে আসে। প্রথম দুটো থেকে নীরবের ব্যক্তিগত গার্ডরা দ্রুত নেমে আসে এবং চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। এরপর মাঝের হেলিকপ্টারটার দরজা খুলে যায়। সেখান থেকে নেমে আসে নীরব। তার পরনে ছিল একটা স্টাইলিশ ধূসর রঙের ব্লেজার, সাদা শার্ট আর কালো প্যান্ট। তার পাশে অনন্যাকে ধরে নামায়, যে পরেছিল একটা সালোয়ার কামিজের সাথে মানানসই লেহেঙ্গা এবং তাতে সুন্দর কাজ করা ছিল। তাদের পোশাকের কম্বিনেশন ছিল একেবারেই মানানসই ও নজর কাড়া। সবাই তখনও তাদের দিকে তাকিয়েছিল বিস্ময় আর মুগ্ধতা নিয়ে। নীরব তখনও তার পরিবারকে দেখেনি। ঠিক তখনই আনিকা দৌড়ে এসে নীরবের কাছে আসে। ভাইয়া! নীরব আনিকাকে কোলে তুলে নিয়ে তার গালে চুমু দিয়ে বলে, হ্যাপি বার্থডে টু ইউ মাই কিউটি। থ্যাংক ইউ ভাইয়া। এরপর নীরব অনন্যার বাবা মায়ের দিকে তাকায়। তারা নীরবের কাছে আসে। বাবা মা, কেমন আছেন আপনারা?
এই তো বাবা, ভালো আছি। তুমি এসেছো বলে আজ আমাদের আনন্দ দ্বিগুণ হয়েছে। তোমায় দেখে খুব খুশি হলাম বাবা। আনিকাকে কোলে নিয়ে নীরব অনন্যার হাত ধরে নিচে নেমে আসে। বসার ঘরে প্রবেশ করে এসে আনিকাকে কোল থেকে নামিয়ে দেয়। তারপর আনিকার পছন্দের থিমের কেক কাটা হয়, আর সবাই মিলে আনিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কেক কাটার পর্ব শেষ হলে নীরব কিছুটা ক্লান্ত বোধ করে। নীরব যখন ড্রয়িং রুমে গিয়ে এক গ্লাস পানি খাচ্ছিল, তখনই তার পরিবারের সাথে তার দেখা হয়। তার বাবা মা আর সাইমা শুভ তার সামনে এসে দাঁড়ায়। তাদের চোখে মুখে ছিল অনুশোচনা আর ভয়। নীরব বাবা, আমরা খুব ভুল করেছি, আমাদের ক্ষমা করে দে বাবা। নীরব, আমরা অন্ধ ছিলাম, আমাদের ভুলটা বুঝতে পারিনি, প্লিজ আমাদের ক্ষমা করে দে। নীরবের বাবা মায়ের ক্ষমা চাওয়া শুনে নীরবের চোখ রাগে লাল হয়ে যায়। তার কানে তখন সাইমা আর শুভর ফিসফিসানিও বাজছিল, যা তার রাগ আরও বাড়িয়ে তোলে। পুরনো সব কষ্ট যেন মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে। সে তার হাতের পানির গ্লাসটা দেয়ালের দিকে ছুঁড়ে মারে। কাঁচের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে পড়ে। তোমরা এখানে কি করছো? তোমাদের এখানে আসার সাহস হয় কি করে? অনন্যা দ্রুত নীরবের হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। অনন্যা নীরবকে জড়িয়ে ধরে। নীরব, শান্ত হ। তোমরা আমাকে শেষ করে দিতে চেয়েছিলে, আমাকে জেল কাটিয়েছিলে, আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিলে, আর আজ তোমরা আমার সামনে ক্ষমা চেতে এসেছো? তোমাদের ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই, আমার কোনো পরিবার নেই, তোমরা আমার জন্য মরে গেছো। নীরবের বাবা মা তখন মাটিতে হাঁটু গেড়ে বসে নীরবের কাছে ক্ষমা চায়। সাইমা আর শুভ নীরবের দিকে ফ্যাল করে তাকিয়েছিল। অনন্যা আর তার বাবা মা তখন নীরবকে বোঝানোর চেষ্টা করে। অনন্যা নীরবের হাত ধরে, নীরব, ওরা হয়তো ভুল করেছে, কিন্তু ওরা এখন বুঝতে পেরেছে, ওদের ক্ষমা করে দাও। বাবা নীরব, অতীত ভুলের সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু নীরবের রাগ তখনও থামেনি। তার ভেতরের ক্ষতগুলো আবার তাজা হয়ে উঠেছিল। কোনো কিছুতেই যেন কাজ হচ্ছিল না। নীরব তখন অনন্যার বাবাকে বলে, বাবা, আমি 2 মিনিট সময় দিচ্ছি, এদের আমার সামনে থেকে সরান, না হলে খুব খারাপ কিছু একটা হবে। অনন্যার বাবা নীরবের কথা শুনে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি নীরবের পরিবারের দিকে তাকিয়ে ইশারা করেন ঘর ছেড়ে চলে যেতে। নীরবের বাবা মা সাইমার শুভ তখন মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায়। অনন্যার বাবা নীরবের পরিবারের সদস্যদের ইশারা করে ঘর থেকে বের করে দেওয়ার পর নীরব তখনও রাগে ফুঁসছিল। তার চোখ লাল, শরীর কাঁপছিল। অনন্যা তাকে শক্ত করে ধরে রেখেছিল। আমার থাকার রুম কোনটা? আমার সাথে এসো। নীরব তখন অনন্যার সাথে যায়। অনন্যা তখন তাকে তাদের নতুন সাজানো ঘরে নিয়ে যায়। নীরব সরাসরি ওয়াশরুমে চলে যায় নিজেকে ফ্রেশ করার জন্য। তার রাগ, কষ্ট আর অতীতের স্মৃতিগুলো ধুয়ে ফেলার চেষ্টা করে। ফ্রেশ হয়ে নীরব যখন ওয়াশরুম থেকে বের হয়, তখন অনন্যা তার সামনে এসে দাঁড়ায়। তুমি কিন্তু ওনাদের সাথে এমনটা না করলেও পারতে। যাই হোক না কেন, ওনারা কিন্তু তোমার মা বাবা। অনন্যার কথা শেষ হওয়ার আগেই নীরব এক টানে তাকে নিজের কাছে টেনে নেয়। অনন্যা অবাক হয়ে নীরবের চোখের দিকে তাকায়। আমার এখন এগুলো শুনতে ইচ্ছা করছে না, চুপ করো। তাহলে কি বলবো? কিছু বলার দরকার নেই, কিছু করার দরকার আছে। কি করতে হবে? নীরব আরও কাছে এসে অনন্যার ঠোঁটের কাছে ফিসফিস করে বলে, তোমার কিছু করতে হবে না, যা করার আমিই করব। অনন্যা তখন কিছু বলার আগেই নীরব তার ঠোঁট দখল করে নেয়। অনন্যা অবাক হয়ে চোখ বড় বড় করে ফেলে। তাদের দীর্ঘ চুম্বন শুরু হয়। নীরবের ঠোঁটে ছিল অনন্যার প্রতি গভীর ভালোবাসা, এতদিনকার জমে থাকা আবেগ আর যন্ত্রণার ছাপ। অনন্যাও নীরবের ভালোবাসায় নিজেকে সঁপে দেয়। তার হাত নীরবের চুলের মধ্যে চলে যায়। তাদের নিঃশ্বাস এক হয়ে যায়। নীরব অনন্যাকে আলতো করে বিছানায় শুয়ে দেয়। তাদের চোখে ছিল একে অপরের প্রতি সীমাহীন আকর্ষণ আর ভালোবাসা। সারাদিনের ক্লান্তি আর বাইরের পৃথিবীর সব কোলাহল যেন মুহূর্তে ফিকে হয়ে যায়। সেখানে তখন শুধু দুটি ভালোবাসার মানুষের মিলন, যা তাদের সম্পর্ককে আরও গভীরে নিয়ে যায়। তাদের জীবনে আজ নতুন করে ভালোবাসা আর বিশ্বাসই ছিল একমাত্র সত্য। এই গল্পের মূল শিক্ষা হচ্ছে, জীবনে যতই বাধা আসুক না কেন, বিশ্বাস, সততা এবং ভালোবাসার শক্তি দিয়ে সব কিছু জয় করা সম্ভব। পুরনো কষ্টগুলো ভুলিয়ে নতুন করে বাঁচার সুযোগ সবসময় থাকে, যদি পাশে থাকে সত্যিকারের ভালোবাসা এবং সমর্থন। আমাদের গল্পটা আজ এখানে শেষ হলো। অনেক চড়াই উতরে পেরিয়ে আমরা আজ এইখানে পৌঁছেছি। আমরা জীবনে যা চেয়েছিলাম তার থেকেও বেশি পেয়েছি। আশা করি আমাদের এই ভালোবাসার গল্পটা আপনাদের ভালো লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমাদের ভালোবাসাটা এভাবেই সারা জীবন অটুট থাকে।
আর আমরা যেন সুখে থাকতে পারি। তো আজকের গল্প এখানেই শেষ হলো। সবাই পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। অবশ্যই অবশ্যই গল্পটা কেমন লেগেছে ও নেক্সট কী ধরনের গল্প চান আপনারা তাও কমেন্টে জানাবেন। আর লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তাহলে পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। দেখা হচ্ছে নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।